অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। পর্ব ১। বহু বাধা বিপত্তি চড়াই উতরাই পার হইয়া ২০০০ সালের মে মাসের ২৮-২৯ তারিখে ছাপা এবং বাধাই হইয়া আমার ফাঁসি চাই নামক একটি বই প্রকাশিত হইল। জুন মাসের ১ তারিখ হইতে বইটি অতি সংগোপনে দু একজন করিয়া আস্তে আস্তে মানুষের হাতে পৌঁছাইতে লাগিল। প্রথমে পত্রিকার সম্পাদক, দূতাবাস, সাংবাদিক এবং রাজনৈতিক ও অরাজনৈতিক কতিপয় বিশিষ্ট ব্যক্তির নিকট বইটি পৌঁছানো হইল। আমার ফাঁসি চাই বইটি অনেকেই এক নিঃশ্বাসেই পড়িয়া ফেলিলেন। কেহ কেহ আবার বইটিকে কোনো গুরুত্বই দিলেন না, খুলিয়াও দেখিলেন না। ৩ হইতে ৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট মহলে বইটি ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করিল। গ্রন্থটি পাইতে অনেকেই আগ্রহী হইলেন এবং ব্যাপকভাবে বইটির সন্ধান করিতে লাগিলেন। বইটি লইয়া চারদিকে তোলপাড় শুরু হইল। সচেতন শিক্ষিত মহলের বিপুল অংশে আমার ফাঁসি চাই বইটিকে ঘিরিয়া মুক্তিযুদ্ধকালীন চেতনা, অনুভূতি এবং কর্মতৎপরতা এবং আবেগের সৃষ্টি হইল। তাহারা সকলেই মুক্তিযুদ্ধের সময়ের ন্যায় বইটিকে লইয়া ব্যতিব্যস্ত হইলেন। অতি সন্তর্পণে গোপনে গোপনে সতর্কতার সহিত বইটি ঘণ্টা হিসেবে এক হাত হইতে অপর হাতে ঘুরিতে লাগিল। কেউ কেউ বইটির অংশবিশেষ, আবার কেউ সম্পূর্ণ বইটি এবং যে যেইভাবে পারিল ফটোকপি করিয়া ছড়াইয়া দিতে লাগিলেন। এ যেন মুক্তিযুদ্ধের ন্যায় আরেকটি যুদ্ধ শুরু হইল। কেহ মুখ খুলিলেন না, শুধু আমার ফাঁসি চাই বইটি লইয়া নীরবে নিঃশব্দে কাজ করিয়া যাইতে লাগিলেন। পাক হানাদার কবলিত অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রচারপত্র লইয়া নীরবে নিঃশব্দে যেরূপ গোপনে পড়া এবং গোপনে প্রচার চালানো হইত, এক্ষণে আমার ফাঁসি চাই বইটি নিয়া অনুরূপ অবস্থার সৃষ্টি হইল। সর্বত্র সাবধানতার সহিত ফিসফাস আলাপ আলোচনা সবকিছুই হইতে লাগিল, কিন্তু অত্যন্ত গোপনে গোপনে হইতে লাগিল। এই বইটিকে বীর জনতা আমানত স্বরূপ মনে করিলেন এবং ইহাকে রক্ষা করিতে বুকে জড়াইয়া ধরিলেন। লেখকের লেখনী সার্থক হইল, লেখক ধন্য হইল। ৭ জুন ২০০০ সাল। খরাছড়া দ্বীপ্রহর গড়াইয়া অগ্নিদেবতা সূর্য তাহার তাপদাহ কিরণ সামান্য গুটাইয়া পশ্চিম গগনে কিঞ্চিৎ হেলিয়াছে। আমার ফাঁসি চাই গ্রন্থটি হাতে লইয়া হন্যতন্য হইয়া ক্ষিপ্র গতিতে প্রধানমন্ত্রীর সুবিশাল সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করিল শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের পুত্র, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান নিরাপত্তা রক্ষী নজিব আহমেদ নজিব। গণভবনের দোতলা ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নজিব বইটি তুলিয়া দিল। প্রধানমন্ত্রী: এটা কিসের বই? নজিব: রেন্টুর লেখা বই। প্রধানমন্ত্রী কপাল কুঁচকাইয়া বলিলেন, কি রহিয়াছে ইহাতে? নজিব: অনেক কিছুই রহিয়াছে। প্রধানমন্ত্রী: তাহার মানে? নজিব আমার ফাঁসি চাই বইয়ের সারসংক্ষেপ বর্ণনা করিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণনা শুনিয়া অগ্নিমূর্তি ধারণ করিয়া সঙ্গে সঙ্গে কহিয়া উঠিলেন, রেন্টু এখনো দুনিয়ার বুকে রহিয়াছে কি প্রকারে? তোমরাই বা কি করিতেছ? রেন্টু এখনো বাঁচিয়া রহিয়াছে, আর তোমরা চাহিয়া চাহিয়া দেখিতেছ। আগে রেন্টুকে খুন করো, তারপর কথা হইবে। ছায়াঘেরা নির্জন গণভবনের বকুল গাছেরা আপনি প্রধানমন্ত্রী, আপনি সংবিধানের রক্ষার নাগরিক শপথ লইয়াছেন, সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিবার শপথ লইয়াছেন। এ অন্যায়, এ নিষ্ঠুরতা, এ পৈশাচিকতা বলিয়া চিৎকার করিয়া উঠিল। কিন্তু না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নজিবের কর্ণে সে চিৎকার পৌঁছাইল না। তাহারা হত্যার নেশায়, রেন্টুর খুনের নেশায় এতটাই বিভোর হইল যে বকুল গাছের আত্মচিৎকার তাহাদের কর্ণে প্রবেশ করিল না। পরের দিন ৮ জুন দুপুর যাইয়া বিকাল পার হইয়া সূর্যদেব অস্তাচলে গমন করিল। আকাশ সবে গোধূলি রঙে রাঙা হইতে শুরু করিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচ তলার পূর্ব দিকের ড্রয়িং রুমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা হইতেছে। না, প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা নহে, পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনা নহে, বিরোধী দলকে মোকাবেলা করিবার পরিকল্পনা নহে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাও নহে,
হত্যার পরিকল্পনা হইতেছে। দেশের প্রধানমন্ত্রী কর্তৃক নাগরিক হত্যার পরিকল্পনা। আমার ফাঁসি চাই বই লিখিবার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে খুন করিবার চূড়ান্ত পরিকল্পনা এবং চূড়ান্ত নীল নকশা, চূড়ান্ত ষড়যন্ত্র, নাগরিক হত্যার আনুষ্ঠানিক নির্দেশ, আনুষ্ঠানিক সিদ্ধান্ত, ঠান্ডা মাথায় হত্যার পর লাশ পুড়াইয়া ফেলিবার আদেশ। এই হত্যার পরিকল্পনা বৈঠক 1 ঘন্টার বেশি সময় ধরিয়া চলিল। বৈঠকে অনেক আলোচনা হইল। বিস্তারিত আলোচনা শেষে উপস্থিতগণের মাঝে দায়িত্ব বন্টন হইল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সার্বক্ষণিক নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে এই হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর এবং বাস্তবায়িত করিবার নেতৃত্ব প্রদান করা হইল। হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করিবার অগ্রগতি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করিবার সার্বক্ষণিক দায়িত্ব দেয়া হইল নজিব আহমেদ মুজিবকে। হত্যা পূর্ববর্তী ও পরবর্তী সকল বিষয়ে তদারকি ও সার্বিক সাহায্য সহযোগিতার দায়িত্ব দেয়া হইল। যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার PS-2, APS-2 এবং লিয়াজো অফিসার যথাক্রমে মুক্তাদির চৌধুরী, বাহাউদ্দিন নাসিম এবং বজলুর রহমানকে। শুরু হইল আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার মহা উৎসব। চতুর্দিকে হত্যার সাজ সাজ রব ধ্বনিত হইল। সংবিধান রক্ষার এবং নাগরিক রক্ষার শপথ লইয়া প্রধানমন্ত্রীর পদে বসিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া অন্যায় নির্দেশ দিতে শেখ হাসিনার কণ্ঠ কম্পিত হইল না, জিহ্বায় জড়তা আসিল না। হিংসার এমনই শক্তি যে সংবিধান রক্ষার, নাগরিক রক্ষার অমর বাণী, পবিত্র শপথ কিছুই প্রধানমন্ত্রীকে বিরত করিতে পারিল না। প্রধানমন্ত্রীর দায়িত্ব, ইতিহাসের ঘৃণ্য কালো অধ্যায় কিছুই শেখ হাসিনার বিন্দুমাত্র মনে হইল না। এরূপ বেআইনি, অমানবিক, নিষ্ঠুর আদেশ দানে বিবেক বিন্দুমাত্র দগ্ধীভূত হইল না, কণ্ঠকম্পিত হইল না। উপরন্তু তাহার মনের আগুন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে দ্বিগুণ, চতুর্গুণ, শতগুণ জ্বলিয়া উঠিতে লাগিল। শ্রী মা কালী দেবীর মূর্তির মতো রক্তিম হইয়া চক্ষুদয়ে খুনের নেশা প্রকাশ পাইল। শেখ হাসিনা কহিলেন, রেন্টুকে হত্যা করিতেই হইবে। তাহার জন্য শক্তি ও অর্থের অনটন হইবে না। প্রধানমন্ত্রীর শক্তি, রাষ্ট্রের শক্তি এবং অর্থের ভাণ্ডার সবই অবারিতভাবে খোলা থাকিবে। হত্যা কার্যসিদ্ধি হইতেই হইবে। এ সকল কথা শুনিয়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মুক্তাদির চৌধুরী ধীর কণ্ঠে বলিতে লাগলেন, আমাদেরকে ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করিয়া অগ্রসর হইতে হবে। এমন ভাবে কার্য সমাধা করিতে হইবে যাতে হিতে বিপরীত না হইয়া যায়, আবার সর্পও মরিয়া যায়, লাঠিও না ভাঙিয়া যায়। আমাদিগকে ভাবিয়া দেখিতে হইবে রেন্টুকে হত্যা করার জরুরি প্রয়োজন কিনা, আবার হত্যা করিলে বদনাম আমাদের ঘাড়ে চাপিয়া বসিবে কিনা। শেখ হাসিনা কহিলেন, প্রথমত প্রতিশোধ লইতে হত্যা করিতে হইবে, দ্বিতীয়ত হত্যার পর আমার ফাঁসি চাই বইটি রেন্টু যে লিখিয়াছে তাহার কোনো প্রমাণ থাকিবে না, তৃতীয়ত আমাকে জনসমক্ষে হেয় করিবার জন্য রেন্টুর নামে খালেদা জিয়া মিথ্যা প্রচারণা চালাইতেছে, চতুর্থত রেন্টু আমার ভাই, তাহার নামে মিথ্যা প্রচার চালাইতেছে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আমরা এই মর্মে প্রচারণা চালাইব এবং প্রয়োজনে রেন্টুর স্ত্রী ময়না এবং অন্যান্য আত্মীয়দেরকে টাকা পয়সা দিয়া কিংবা জোর করিয়া আমাদের পক্ষে প্রচারণা চালাইতে বাধ্য করিব। হত্যা পরিকল্পনায় উপস্থিত সকলেই প্রফুল্ল চিত্তে শেখ হাসিনার পরিকল্পনার নির্দেশ এবং সিদ্ধান্তকে স্বাগত জানাইল। পূর্ণ মাত্রায় নাগরিক হত্যার আয়োজন শুরু হইয়া গেল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মানবতার হৃদয়তন্ত্রী ছিঁড়িয়া গেল। সকল মানবিক মূল্যবোধের চূড়ান্ত মৃত্যু হইল। আড়ালে দাঁড়াইয়া কান পাতিয়া শোনা করিমের বুকের ভিতর হায় হায় করিয়া উঠিল। পাঠকগণ, এই শ্রোতার নিরাপত্তার কারণে ছদ্মনাম করিম ব্যবহার করা হইল। জলে ভরা আখি দুইটি জলে ডুবিয়া গেল। সরসে কাঁপিতে কাঁপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ করিলেন, রেন্টুর বুকে গুলিবিদ্ধ করিয়া পৃষ্ঠ ভেদ করিয়া বাহির করিয়া দিবে এবং তাহার লাশ কোনো চিতায় অথবা ইটের ভাটায় লইয়া পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিবে, তাহার কোনো চিহ্ন যেন খুঁজিয়া না পাওয়া যায়। তিনি সগৌরবে আরো বলিলেন, আমার আদেশ অলঙ্ঘনীয়, অনুপরিমাণও ইহার নড়চড় হইবে না। রেন্টুর এত বড় সাহস, এত বড় স্পর্ধা সামান্য এক ব্যক্তি হইয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা
প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা, প্রজা হইয়া রাজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা। আমি উহার বিশ্বাসঘাতকতার স্বাদ চিরতরে মিটাইয়া দিব। আমার সাথে বিশ্বাসঘাতকতা করিয়া স্ত্রী কন্যাদের লইয়া সুখে দিন কাটাইবে। ময়নাকে আমি বিধবা করিব, সন্তানদের এতিম করিব। কে রক্ষা করিবে? খালেদা জিয়া রক্ষা করিবে? কাহার আশ্রয় গ্রহণ করিবে? রেন্টুকে হত্যা করিতেই হইবে। এই আদেশ দিয়া পাষাণ গঠিত নির্দয় হৃদয়ে কাঠকটা দৃশ্য নয়ন মুখশ্রীতে ও ললাটে হিংসার ভাব অঙ্কিত ভস্মীভূত বিকৃত ধাতুর উপর তৈরি এক মূর্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক হত্যা ষড়যন্ত্র আটিতে লাগিলেন। শেখ হাসিনা কহিলেন, কি আশ্চর্য! রেন্টু আমাকে একের পর এক আক্রমণ করিতেছে, আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করিতেছে, স্ত্রী কন্যাদের লইয়া প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়াছে, দেশবাসীর কাছে, সারা দুনিয়ার কাছে আমাকে হেয় প্রতিপন্ন করিবার জন্য, আমার পতন ঘটাইবার জন্য এখন বই লিখিয়াছে। আমাকে হত্যা করিতে কতটুকু বা বাকি রাখিয়াছে, অথচ সে এখনো জীবিত আছে। এমন কোন যোগ্য পুরুষ কি তোমাদের মাঝে নাই যে রেন্টুকে চিরকালের জন্য শেষ করিয়া দিতে পারে, খুন করিতে পারে? ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদার শেখ হাসিনার কথা শেষ না হইতেই রোষ ভরে বলিতে লাগিল, কেন নাই? কেবল আদেশের অপেক্ষা। রেন্টুর মতো তুচ্ছ ব্যক্তিকে হত্যা করা কতজনের কাজ? নির্দয় লৌহ নির্মিত দেহ পাষাণে গঠিত প্রধানমন্ত্রী বলিলেন, যাহা তোমাদের প্রয়োজন হয় লইয়া লও, যাহা তোমাদের ইচ্ছা হয় করো। এক্ষণে রেন্টুর মৃত্যু সংবাদ শুনিতে আমি উৎসুক রহিলাম। ভারতীয় গোয়েন্দা রামমোহন দাস ওরফে মানু মজুমদার বলিতে লাগিল, তিলার্ধকাল বিলম্ব না করিয়া হত্যার আদেশ কার্যকর করাই এখন আমাদের উচিত এবং কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্থির জ্বলন্ত হৃদয়ে আশার সঞ্চার হইল, বিষাদ কালিমা মুখে ঈষৎ আভা প্রকাশ পাইল। প্রধানমন্ত্রী কহিলেন, রামমোহন দাস যাহা বলিতেছে তাহাই যুক্তিসঙ্গত, যত বিলম্ব হইবে ততই অমঙ্গল হইবে। একথাই বলিয়া রামমোহন দাসকে রেন্টু হত্যা চক্রান্ত ও পরিকল্পনার প্রধান দায়িত্বে নিযুক্ত করিলেন এবং হত্যার পর রেন্টুর লাশ চিতা খোলা শ্মশানঘাট দায়িত্বে নিযুক্ত করিলেন এবং হত্যার পর অথবা ইটের ভাটে লইয়া পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিবার পুনরায় আদেশ করিয়া পাষাণ গঠিত নির্দয় হৃদয় শেখ হাসিনা সভা মুলতবি করিলেন। জগতের সুহাস্য সকল বিষাদ কালিমা রেখায় মলিন হইয়া গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপযুক্ত আদেশ পাইয়া বৈঠক শেষে রামমোহন দাস ওই সময় রেন্টু হত্যার যাত্রা করিল। যাত্রা পূর্বে শেখ হাসিনা বলিয়া গেল, আজ রাতেই হোক কি কাল প্রত্যুষই হোক, রেন্টু হত্যার শুভ সংবাদ আপনাকে আমি শোনাইব। দেশের প্রধানমন্ত্রীর নিকট হইতে নাগরিক হত্যার আদেশ পাইয়া রামমোহন দাস মহাবেগে ছুটাছুটি করিতেছে। তাহার মনে আশা অনেক। ইতিমধ্যে সে কলকাতার বালিকগঞ্জে একখানা অট্টালিকা ক্রয় করিয়াছে। রেন্টুকে হত্যা করার পর যে বিশেষ পুরস্কার পাইবে, যে মান মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি হইবে, তাহাতে প্রথমে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবং আসামের রাজধানী গুয়াহাটিতে এবং শেষে হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে 3খানা বাড়ি আপাতত ক্রয় করিবে। ভারতীয় গোয়েন্দা রয়ের আরো উচ্চ পদে পদোন্নীত হইবে। এইরূপ নানা প্রাপ্তির নানা শাখা প্রশাখা রামমোহন দাসের চিন্তা এবং অন্তরে উদয় হইতেছে। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচাইয়া রাখিতে চাইলে সেই বান্দার জন্য নানা পথ এবং উপায় উদ্ভাবন করিয়া রাখেন। বিশেষ সময় বিশেষ ব্যক্তিও হাজির হইয়া যায়। ভালো কর্ম থাকিলে কেহ না কেউ বিপদের ঝুঁকি লইয়াও সাহায্যে আগাইয়া আসে। আচার আচরণে মুগ্ধ হইয়া দীর্ঘদিন ধরিয়া রেন্টুর ভক্ত করিম আড়ালে থাকিয়া এই ষড়যন্ত্র চক্রান্ত আদেশ আর নির্দেশ শুনিয়া করিমের হৃদয় কাঁপিয়া উঠিল। আপন মনে গভীরে উচ্চারিত হলো, কি সর্বনাশ, কি অন্যায়, কি অবিচার, কি পাষাণ হৃদয়, এই নিষ্ঠুরতা, এই পৈশাচিকতা! আপনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশ রক্ষার, নাগরিক রক্ষার দায়িত্ব আপনার, আপনি নাগরিক রক্ষার কসম লইয়া প্রধানমন্ত্রী হইয়াছেন। করিমের মনের এই আহাজারি, এই আকুতি শেখ হাসিনাদের কর্ণ পর্যন্ত পৌঁছিল না। রেন্টুর ভাগ্যে কি হয়, রেন্টু কখন নিহত হয়, রেন্টুর পরিবারের কি হয়, ইহা ভাবিয়া করিম ব্যাকুল ও বিস্ময়াপন্ন হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গেরা ভাবিল, কঠিন শিলায় নির্মিত সহস্র প্রহরী দ্বারা বেষ্টিত গণভবনের সিরামিকের 4 দেয়ালের বাহিরে কেহ কোনোদিন এ কথা জানিতে পারিবে না, শুনিতে পারিবে না, কাহারও এ কথা বলিবার সাধ্যও হইব না। করিমের দেহ রোমাঞ্চিত হইল, ভয়ে আত্মা কাঁপিয়া উঠিল, আকণ্ঠ শুকাইয়া একেবারে বোবা বধির হইয়া গেল।
পরিশেষে রেন্টুর সহিত যোগাযোগ করিয়া কাঁদিতে কাঁদিতে সপরিবারে পালাইয়া যাইবার জন্য রেন্টুকে যারপনেই অনুনয়ে বিনয় করিল। তাহার কান্না আর অনুরোধে বুঝা গেল তাহার অঙ্গ শিহরিয়া উঠিতেছে, হৃদয় কাঁপিতেছে। হে সৃষ্টিকর্তা আল্লাহ, ধন্য তোমার মহিমা, ধন্য তোমার কারিগরি, ধন্য তোমার লীলা। রেন্টু ময়নার বিপদ সময় তাহাদের চিত্ত চঞ্চলের প্রকৃত ছবি প্রকৃত রূপে চিত্রিত করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহার বর্ণনার অতীত লেখনী শক্তি বহির্ভূত। নাগরিকের ধন মান ইজ্জত এইসবের রক্ষাকর্তা প্রধানমন্ত্রী আইন অনুযায়ী ব্যথিত কোন নাগরিকের সহিত আচরণ করিতে পারিবেন না। যদি করেন তাহা হইলে প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্র সংবিধান এবং আইনের ধারায় দণ্ডিত হইবেন না, সৃষ্টিকর্তা আল্লাহর নিকটও দায়ী হইবেন, দোজখের অগ্নিতে দগ্ধীভূত হইবেন, ইহা হইতে নিস্তার নাই। সকল পরিচিত অপরিচিত পেশাদার অপেশাদার সন্ত্রাসী খুনিদের রেন্টুকে হত্যা করিতে নিয়োজিত করা হইল। তাহারা চতুর্দিকে পাগলের ন্যায় রেন্টুকে খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবৈধ অস্ত্রধারী ঘাতকদের খোঁজাখুঁজিতে সর্বমহলে শোরগোল পড়িয়া গেল। সাবধান সাবধান রব উঠিল। রেন্টুর নিজ মহল্লার যুবকেরা রেন্টুকে হুঁশিয়ারি সংকেত দিয়া পালাইয়া যাইবার পরামর্শ দিল। সর্বমহলের এই সকল সংবাদ এবং সতর্ক সংকেত শুনিয়া রেন্টু চক্ষু কর্ণ সজাগ সতর্ক করিয়া যথাসম্ভব সাবধানে থাকিতে লাগিলেন। প্রকৃতির স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইতে নানা শব্দে বারণ করিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া খুনির দল অর্থের লোভে খুনির নেশায় এই নানা বারণ শুনিবে কেন? রাত্রি গভীর হইল, মনুষ্যকুল শয়ন করিল, নিশাচর প্রাণী জাগিয়া উঠিল। নগরস্থ মসজিদে প্রভাত হইবার আজান হইল। আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। বিশ্রামদায়িনী বিভাবরীকে বিদায় দান করিয়া ক্রমে ক্রমে সকলেই জাগিয়া উঠিল। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলাকে স্মরণ করিল, নামাজ আদায় করিল। আল্লাহর প্রেমে মশগুল ব্যতিব্যস্ত সকলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোর নিদ্রায় নিমজ্জিত। গত রাতে রেন্টুকে হত্যার ষড়যন্ত্র পরিকল্পনা চক্রান্ত ও নির্দেশ দিয়া নিশ্চিন্তে শয়ন করিয়াছেন। নিদ্রাভঙ্গের পরই নাগরিক হত্যার ভয়ানক সাংঘাতিক সুসংবাদ শুনিবার মনোবাসনা লইয়া সুখ নিদ্রা যাপন করিতেছেন। এ পাষাণীর প্রাণ কি পাষাণ অপেক্ষা কঠিন? বিনা বিচারে নিরপরাধ নাগরিক হত্যা করিবেন, এ পাপ কি একটুও তাহার মনে হইতেছে না? একটুও মনে হইতেছে না? তাহার নহে, মনে হইলেই বারবার মনকে বলিতেছে, যে দেশের মানুষ আমার পিতামাতা ভাইদের হত্যা করেছে, সেই দেশের সকল মানুষকে হত্যা করিতে পারিলে আমার হৃদয়ের সর্বপ্রশান্তি। কি আশ্চর্য! এ রমণীর হৃদয় কি এতই কঠিন যে অকাতরে নিদ্রা সুখ যাইতেছেন? প্রধানমন্ত্রী নিদ্রিত অবস্থাতেই হাসিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, কেমন হইল? আমার সাথে বিশ্বাসঘাতকতার ফল কেমন ভোগ করিল? আমার গোপন তথ্য ফাঁস করিবার একটাই শাস্তি, আর তাহা হইল মৃত্যুদণ্ড। বলিতে বলিতে নিদ্রা ভঙ্গ হইল। নতুন চিন্তায় নতুন ভাবনায় মুচকি হাসিতে হাসিতে দর্পণে নিজেকে ভালো করিয়া দেখিয়া কিঞ্চিৎ বিলম্বে প্রধানমন্ত্রী গণভবন হইতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গমন করিলেন। প্রতিশোধ স্পৃহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্মাদিনী। শত্রুর হাত হইতে রক্ষা পাওয়া যাইতে পারে, কিন্তু মিত্র যদি শত্রু হয় তাহার হাত হইতে রক্ষা পাওয়া কিছুতেই সম্ভব নয়। বিশেষত স্বজাতি শত্রুতা সাধনে উত্তেজিত হইয়া উঠিলে শেষ না করিয়া ক্ষান্ত হয় না। শেখ হাসিনা ক্ষান্ত হইবেন কেন? রেন্টু ময়নাকে কহিল, মনে হয় শেখ হাসিনার হস্ত হইতে কিছুতেই নিস্তার পাইব না। ভুলেই লোকের সর্বনাশ হয়, ভুলেই লোক মহাবিপদগ্রস্ত হয়, ভুলে পড়িয়েই লোক কষ্ট ভোগ করে এবং প্রাণও হারায়। লোকে ইচ্ছা করিয়া বিপদ মাথায় তুলিয়া লয় না, দুঃখিত হইতে চায় না, কিন্তু রেন্টুর আর ময়নার বেলায় ইহা ব্যতিক্রম হইল। তাহারা জানিয়া শুনিয়া বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে এবং সর্বনাশা মহাবিপদ মাথায় তুলিয়া লইল, নিদারুণ কষ্টে পড়িল। প্রাণ হারানোই স্বাভাবিক হইল। ইচ্ছা করিয়া মহাবিপদ মাথায় লইয়া মৃত্যুর দ্বারে পৌঁছালো। মাতা স্ত্রী কন্যাদের দুঃখ কষ্টে বিপদ সাগরে ভাসাইল এবং নিজেও ভাসল। প্রধানমন্ত্রী হইবার কালে শেখ হাসিনা নাগরিক রক্ষা করিবার, সংবিধান রক্ষা করিবার, আইনানুযায়ী সকলের প্রতি আচরণ করিবার যতই শপথ লইয়া থাকুক না কেন, তাহার প্রকৃত চরিত্র তো রেন্টুর জানিবার বাকি ছিল না। শেখ হাসিনার স্বরূপ আর যাই হোক, রেন্টুর তো চিনিবার বা বুঝিবার বাকি ছিল না। তাহা হইলেও কেন রেন্টু আমার ফাঁসি চাই এমন বই লিখিতে গেল? লিখিল তো লিখিল, শেখ হাসিনা যখন দুর্দণ্ড প্রতাপশালী দেশের প্রধানমন্ত্রী তখন লিখিল। দেশের ইঞ্চি পরিমাণ জায়গাও যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বাইরে রইল না, নিয়ন্ত্রণের বাইরে রইল না, রেন্টু তখনই আমার ফাঁসি চাই বইটি লিখিল এবং তখনই গোমর ফাঁস করিল। তবে কি রেন্টুর মরিবার স্বাদ হইয়াছিল?
সে ভাবিল গোপন তথ্য যদি প্রকাশ করিতেই হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেই করিতে হইবে, তাহাতে যত ঝুঁকি হয় এমনকি মৃত্যু ঝুঁকিও যদি হয় সে ঝুঁকি লইতে হইবে, তা না হইলে মানুষের কাছে ইহা গ্রহণযোগ্যতা হারাইবে, আর গ্রহণযোগ্যতা হারাইলে তাহার কার্যকারিতাও হারাইবে। পরিচিত জন শুভাকাঙ্ক্ষী সর্বমহল হইতে তুমি খুন হইবে সংবাদ আসিতে থাকিলে রেন্টু ভিতরে ভিতরে দুর্বল হইতে শুরু করিল। একদিন বাহির হইয়া বাসার ভাড়াটিয়ার ঘরে ফোন করিল। রেন্টুর স্ত্রী ময়না জ্বালাইল, বাসায় এসবি গোয়েন্দা পুলিশ আসিয়া তোমাকে এবং আমার ফাঁসি চেয়ে বই তল্লাশি করিয়া গিয়াছে। এই সংবাদ শুনিয়া রেন্টু ময়নাকে কহিল, এক্ষণে তাড়াতাড়ি কাপড় চোপড় গোছাইয়া স্বর্ণলতা এবং বনলতাকে সঙ্গে লইয়া কল্যাণপুর কবিরদের বাসায় চলিয়া যাও। ওই বাসায় তোমাদের সঙ্গে আমার দেখা হইবে। বাসা হইতে সরাসরি কল্যাণপুর যাইবে না, বাসা হইতে লক্ষ্মীবাজার সেলোনিদের বাসার সম্মুখের রাস্তা দিয়া ঢুকিয়া পিছনের রাস্তা দিয়া কলতা বাজারের দিকে বাইর হইয়া তারপর কল্যাণপুর কবিরদের বাসায় যাত্রা করিবে। ইহাতে প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া লোকেরা তোমার পিছন পিছন অনুসরণ করিতে পারিবে না। ময়না দুই কন্যা স্বর্ণলতা এবং বনলতাকে সঙ্গে লইয়া কবিরদের কল্যাণপুরের বাসায় আসিল। ওই বাসাতেই রেন্টুর সহিত তারা মিলিত হইল। প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া খুনি ঘাতকদের হাত হইতে বাঁচিবার জন্য এই বাসাতেই তাহারা সকলে আত্মগোপন করিয়া রইল। 13 জুন 2000 সালের রাত 8টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া ঘাতক খুনির দল এই এলাকা ঘেরাও করিল। এই সংবাদ শুনিবার এবং ছাদ হইতে দেখিবার পর রেন্টু ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পাঞ্জাবি, মাথায় ময়লা টুপি, হস্তে প্লাস্টিকের থালা লইয়া থালায় কিছু টাকা পয়সা রাখিয়া ভিক্ষুকের বেশে উচ্চস্বরে আল্লাহ দে বলে ভিক্ষা করিতে করিতে স্ত্রী কন্যাকে ফেলিয়া ঘাতকদের সম্মুখ দিয়া চলিয়া গেল। যাইবার সময় এক ঘাতককে চিনিল। কবিরদের কল্যাণপুরের বাসা হইতে পালাইয়া যাইয়া রেন্টু সবুজবাগে আলাউদ্দিনের বাসায় আসিয়া লুকাইয়া রইল। স্ত্রী কন্যাদের সহিত 3 দিন বিচ্ছিন্ন থাকিবার পর 16 জুন আলাউদ্দিনের সবুজবাগের বাসায় তাহারা পুনরায় একত্রিত হইল। এইবারে আসিয়া তাহারা বড়ই কষ্টে পড়িয়া গেল। প্রথম কষ্ট হইল পানি নাই, বাহির হইতে পানি টানিয়া কার্য সমাধা করিতে হয়। দ্বিতীয় কষ্ট মাত্র 2টি কক্ষের একটি বাসা। একটি কক্ষে আলাউদ্দিনের স্বামী স্ত্রী ঘুমায়, অন্যটিতে খাওয়া দাওয়া করা হয়। কক্ষ দুইটি আকারে খুবই ছোট। বড় কন্যা স্বর্ণলতা স্কুলে যাইবার জন্য এবং নিজ বাড়িতে যাইবার জন্য কাঁদিতে আরম্ভ করিল। ছোট কন্যা বনলতার 2-2.5 বছর বয়স হইয়াছে। নতুন হাঁটা শিখিয়াছে, নতুন ধরা শিখিয়াছে। যখন তখন বিনা নোটিশে আলাউদ্দিনদের বেডরুমে ঢুকিয়া যাইতেছে, যাহা খুশি ধরিতেছে, ছুরিয়া মারতেছে, ভাঙিতেছে। এই একটি কক্ষে সে বন্ধ থাকিতে অপারক। আলাউদ্দিনের 2 জনের ছোট একটি সংসার, তার উপর রেন্টুদের 4 সদস্যের এক বিশাল বোঝা। দাঁড়াইবার জায়গা নেই, বসিবার জায়গা নেই, শুইবার জায়গা তো প্রশ্নই আসে না। নানাবিধ সমস্যায় জর্জরিত হইল, কষ্ট অসহ্য হইয়া উঠিল। 19 জুন 2000 সালে সকাল বেলার রেন্টুর মাতার অসুস্থ হওয়ার সংবাদ আসিল। রেন্টু ময়না যুক্তি করিল। ময়না কন্যা দুইটি লইয়া বাড়ির মেন গেট, সিঁড়িতে উঠিবার কেচি গেট, 3 তলার কেচি গেট এবং 4 তলার গ্রিলের গেট সর্বক্ষণ তালা লাগাইয়া বাড়ির ভিতরে লুকাইয়া থাকিবে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকিবেন ততদিন বাইর হইবে না, আর রেন্টু অসুস্থ মাতাকে একবার দেখিয়ে পালাইয়া যাইবে। ইহাও ঠিক হলো আজ রাত 11টার পর যাইয়া হঠাৎ করিয়া দ্রুত বাসার ভিতর ঢুকিয়া যাইতে হইবে, যাহাতে লোকচক্ষুর বাইরে থাকা যায়। তাই রাত 11টার নির্জন সময় বাড়িতে যাইতে হইবে। আল্লাহর মহিমার অন্ত নাই। ক্ষুদ্র একটি প্রজাপতির গায়ে তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাহার শিল্পকার্য বিভাসিত হইতেছে। একটি শিশির কণাতেও তাহার সমস্ত করুণা প্রকাশ পাইতেছে। তাহার সৃষ্টি জগৎ তাহারই করুণার সাক্ষী দিতেছে। আমরা তাহা বুঝিয়াও বুঝতেছি না। মহান সৃষ্টিকর্তার ক্ষমতাকে ভয় করিতেছি না। সামান্য নড়াচড়া করিবার ক্ষমতা পাইয়াই মহাপ্রভুর মহাক্ষমতার কথা ভুলিয়া যাইতেছি। ভবিষ্যৎ গর্ভে কি নিহিত আছে কে বলতে পারবে? কোন জ্ঞানী গুণীজন বলতে পারেন এক পলক অন্তে তিনি কি ঘটাইবেন? প্রধানমন্ত্রী কি তাহার কৌশলের অনুমাত্র বুঝিয়া তদ্বিপরীত কাজে সক্ষম হইতে পারেন? জগতের সকল কিছুই বুদ্ধির আয়ত্তাধীন, কিন্তু মহান আল্লাহ পাকের নির্ধারিত কার্যে বুদ্ধি অচল, শক্তি অচল, অক্ষম এবং অতি তুচ্ছ।
কাহার জন্য কোথায় কোন সময় হইবে, কাহার মৃত্যু কোন সময় কোথায় হইবে, জগৎ মালিক সর্বশক্তিমান আল্লাহ পাক তাহা নিশ্চয় নির্ধারণ করিয়া রাখিয়াছেন। জগৎ স্রষ্টা মৃত্যু না দিলে বান্দাকে বাঁচাইতে চাইলে বান্দার জন্য পথ খোলা রাখিবেন, উপায় উদ্ভাবন করিয়া রাখিবেন, সে বান্দাকে হত্যা করা চাইবে না। কিন্তু হায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধ, চক্ষু থাকিতেও অন্ধ। রেন্টুকে হত্যা করিতে প্রধানমন্ত্রী বহুজনকে নিয়োজিত করিয়াছেন। রেন্টুকে হত্যা করিবার নিমিত্তে তাহারা হন্যে হইয়া ঘুরিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হইতে পুরস্কৃত হইবার আশায় কাহার আগে কে হত্যা করিবে তাহারা নিজেদের মধ্যে এই প্রতিযোগিতায় লিপ্ত হইয়াছে। হায়, তাহারা মহাশক্তির কিঞ্চিত শক্তিও যদি বুঝিতে পারে নাই। সর্বশক্তিমান পূর্ণ কৌশলীর কৌশল রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে তাহারা ধারণাও করিতে পারিল না প্রধানমন্ত্রীর অস্ত্রধারী হত্যাকারীরা হত্যার নেশায় চতুর্দিকে কিলবিল করিতে লাগিল। সরকারি প্রশাসনের পুলিশ, এসবি, এনএসআই এর লোকেরাও অবৈধ অস্ত্রধারী খুনিদের সহযোগিতার ভূমিকায় নামিয়াছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা অলঙ্ঘনীয়, বাক্য অব্যর্থ। প্রধানমন্ত্রীর আদেশ পাইয়া পুরস্কৃত হইবার ঘোষণা পাইয়া হত্যাকারী খুনিরা বাদানুবাদ শুরু করিল। অতি দর্পে বলিতে লাগিল, আমি হত্যা করিতে পারিব, আর কেহই পারিবে না। কেহ বলিল, আমি গুলি করিয়া রেন্টুর মাথা চূর্ণ বিচূর্ণ করিয়া দিব। অন্যজন কহিল, আমি রেন্টুর বক্ষ ঝাঁঝরা করিয়া দিব, পুরস্কার আমিই লইব, আর কেহই পাইবে না। রাত্রি 11:30, 19 জুন 2000 সাল। রজনী ঘোর অন্ধকার। স্কুটারে করিয়া রেন্টু, ময়না, স্বর্ণলতা এবং বনলতা বাসার গেটে নামিয়া দ্রুত গতিতে ভিতরে ঢুকিয়া পড়িল। বাড়ির দারোয়ান কাশেম কইল, ভাই, দলে দলে যুবক আসি আমাকে ধমকাইতেছে আর জিজ্ঞাসা করিতেছে আপনি কখন বাসায় থাকেন, কখন বাসা হইতে বাইর হন, কখন বাসায় ফিরিয়া আসেন ইত্যাদি। তাহারা কে জানিতে চাইলে আমার কাহান ধরিয়া তাহারা আমাকে চপেটাঘাত করিয়াছে। এই কথা শুনিয়া কিছু না বলিয়া রেন্টু সোজা 3 তলায় আসিয়া মাতার পায়ে চুম্বন করিল। মাতা শয্যা হইতে উঠিয়া পুত্রের মাথায় হাত বুলাইয়া দোয়া করিলেন। রুমে যাইয়া রেন্টু ময়নাকে ঘরের বাতি জ্বালাইতে নিষেধ করিল। বাতি জ্বালাইলে বাইরে হইতে লোকে বুঝিয়া ফেলবে রেন্টু আসিয়াছে। ঘরে আলো জ্বালানো হইল না। চিকন ছোট্ট একটি মোমবাতি জ্বালাইয়া বাথরুমের দরজায় রাখিয়া তাহার যথাসামান্য আলোর সাহায্যে সামান্য গোছগাছের কাজ শেষ করিয়া তাহারা শুইয়া পড়িল। অনেক দিন ধরিয়া নিজ গৃহে নিজ পালঙ্কে ঘুমায় না, আজ এক্ষণে শুইয়া তৃপ্তি পাইতে লাগিল। রেন্টু ময়নাকে কহিল, দেখিয়াছ, মা আমাদিগকে দেখিয়াই কেমন সুস্থ হইয়া উঠিলেন। আসলে মার অসুস্থতা আমরাই, আমাদের চিন্তায় মা অসুস্থ হইয়া পড়েন। আগামীকাল সারাদিন বিশ্রাম লইব এবং রাত্রি গভীর হইলে তোমাদেরকে রাখিয়া আমি একা চলিয়া যাইব। তুমি বাড়ির সমস্ত গেটগুলি সকল সময় তালা বন্ধ রাখিবে। ইত্যাদি নানা কথা বলিতে বলিতে তাহারা ঘুমাইয়া পড়িল। ইহা ঘুম নয়, ক্লান্ত দেহটাকে বিছানায় এলাইয়া চোখ বন্ধ করিয়া রইল। ঘুম বলিতে যাহা বুঝায় ইহা তাহা নয়। মাথার ভিতর নানা শঙ্কা, নানা দুশ্চিন্তা, নানা কথা, নানা প্রশ্ন বিড়বিড় করিতে লাগিল। মনের গভীরে হৃদয়ের তন্দ্রিতে কি যেন এক অশনি সংকেত বাজিতে লাগিল। বিপদ অত্যাসন্ন হইলে হৃদয় তন্দ্রণাতে এ সংকেত সকলেরই বাজিতে থাকে। কেহ ইহা বুঝতে পারে, কেহ বুঝতে পারে না। রেন্টু এতক্ষণে ইহা স্পষ্ট বুঝিতে পারিতেছে। তাহার মনন জগতে জানান দিয়াছে প্রধানমন্ত্রী নিয়োজিত খুনি ঘাতকেরা তাহাকে হত্যা করিবার জন্য ঘিরিয়া ফেলেছে। রাত্রি পোহাইলে প্রধান মসজিদে ফজরের আজান ধ্বনিত হইল। রেন্টু শয্যা ছাড়িয়া নামাজ আদায় করিয়া পুনরায় বিছানায় শুইয়া রইল। সময় তখন ভোর 5:30। 3 তলা হইতে কাজের মেয়ে সোমা আসিয়া ডাকিয়া বলিল, মামা, আপনাকে একটি লোক ডাকিতেছে। রেন্টু কহিল, আমি বাসায় আছি, তুই বললি কেন? কে এই লোক, কোথা হইতে আসিয়াছে? সোমা কহিল, জানি না। রেন্টু সিঁড়ির কাছে আসিয়া দেখিল আগন্তুক যুবকটি তার মাতাকে বলিতেছে, আমি ধানমন্ডির মধু। ততক্ষণে রেন্টু আগন্তুক যুবকের চেহারা দেখিয়া বলিল, ও তুমি, কি বিষয় ভাই, এত ভোরেই তুমি আসিলে? মধুকে ভালো করিয়া লক্ষ্য রাখিয়া গ্রিলের তালা খুলিয়া তাহাকে ভিতরে ঢুকাইয়া আবার গ্রিলে তালা লাগাইয়া দিল। মধুকে রেন্টু চেহারায় ও নামে চেনে, কোথায় থাকে তাহাও শুনিয়াছে। সে ছাত্রলীগের ছেলে। মধু কহিল, ভাই, আপনাকে তো পাওয়াই যায় না। সকাল 7টায় আসিলে বলে নাই, 10টায় আসিলে বলে নাই, দুপুরে আসিলে বলে নাই, বৈকালে আসিলে বলে নাই, রাতে আসিলে বলে নাই। তাই আজ নাস্তা না খাইয়া এই 7 সকালে আসিয়াছি। গত কয়েকদিন ধরে আমি আপনাকে খুঁজতেছি। রেন্টু কহিল, হ্যাঁ, গত কয়েকদিন আমি বাসায় ছিলাম না, কিন্তু কিসের জন্য তুমি আমাকে খুঁজতেছো? মধু কহিল, না তেমন কিছু না, বহুদিন হইল দেখা হয় না তাই।
রিন্টু কহিল, দেখা হয় না তাই দেখিতে আসিয়াছ? আমার সঙ্গে কেউ দেখা করিতে আসিতে পারে তাহা তুমি চিন্তাও করিতে পারি না মধু। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের কি ইচ্ছা তা তিনিই ভালো জানেন। অতীতে অনেকেই রিন্টুর সহিত দেখা করিতে আসিত এবং ঘন্টার পর ঘন্টা তন্ময় হইয়া রিন্টুর কথা শুনিত। মধুর এক্ষণে আসাটা রিন্টুকে সহজ করিয়া না লইলেও কঠিন করিয়া লইল না। মধু কহিল, শেখ হাসিনা আস্তে একটা বিশ্বাসঘাতক বেঈমান। আপনার সহিত বেঈমানি করিয়াছে, আমাকে ছাত্রলীগের সভাপতি করিবার ওয়াদা করিয়াও করিল না। বেঈমান নিমক হারাম, বেঈমানি তার 1 নম্বর পেশা ও নেশা। রেন্টু কহিল, তুমি আমার নিকট কেন আসিয়াছ? মধু, আমি তো এখন ব্যবসা বাণিজ্য শুরু করিয়াছি, তাই আপনার নিকট আসিয়াছি। স্ত্রী পরিবার লইয়া আর্থিক অনটনে রহিয়াছি, কষ্টে রহিয়াছি। রেন্টু, আমার নিকট? আমি নিজেই এখন বেকার জীবন যাপন করিতেছি। মধু, আপনার বড় দুলাভাই এলাহি বক্স সিটি কর্পোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা, তাহার নিকট একটি চিরকুট লিখিয়া দিলে আমি ব্যবসা বাণিজ্য করিয়া চলিতে পারতাম। রেন্টু, শুধু চিরকুটি না, একটি লম্বা চিঠি লিখিয়া দিব, কিন্তু তাহাতে কোনো ফল হইবে বলিয়া মনে হয় না। আমি যতদূর জানি সিটি কর্পোরেশনের কাজ করিতে হলে মেয়র হানিফের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করিতে হইবে। মধু, মেয়র হানিফ? ইহা তো কোনো বিষয় নয়, ইহা তো আমার 1-2 ব্যাপার। মেয়রকে যা বলিব সে তাহাই করিবে। রেন্টু বিস্ময়ের সাথে কহিল, কি, তবে অহেতুক আমার নিকট আসিয়াছ কেন? না, এই একটা চিরকুট লইয়া গেলাম, এই যা। এখন আমি ছোটখাটো ব্যবসায়ী নয়। এই কয়েকদিন আগে আমাকে 10 কোটি টাকার একটা সাপ্লাই আর 11 কোটি টাকার কনস্ট্রাকশন কাজ দেওয়ার বিষয় চূড়ান্ত হইয়াছে। আমাকে যে কোনো ধরনের কাজ দিতে মেয়র হানিফ বাধ্য। আমার কর্মেই মেয়র কাজ দিতে বাধ্য হইবে। রেন্টুর মনে খটকা লাগিতে লাগলো। সে মনে মনে ভাবিতে লাগলো, মধুর কথাগুলি কেমন খাপছেড়া ঠেকিতেছে, অসংলগ্ন, অসামঞ্জস্য লাগিতেছে। এই বলিতেছে অর্থের অভাবে আছি, কষ্টে আছি, আবার বলিতেছে কোটি কোটি টাকার কাজ চলতেছে। মেয়র হানিফ তাকে কাজ দিতে বাধ্য, আবার রেন্টুর কাছে একটি চিরকুটের জন্য নাস্তা না খাইয়া এই সাত সকালে আসিল। আসলে মধুর কোন কথাটা সঠিক তাহা রেন্টু বুঝিয়া উঠতে পারিতেছে না। এমন সময় রেন্টুর মা কাজের মেয়ে সোমার হাতে মধুর নাস্তার জন্য পরোটা, ডিম ভাজি এবং চা পাঠাইলেন। রেন্টু, মধু নাস্তা খাও। মধু, না, আমি নাস্তা খাইয়া আসিয়াছি। আরে এই নাস্তা তোমার জন্য এইমাত্র আমার মা নিজ হাতে বানাইয়া পাঠাইছেন। তোমার ভাবি এখনো ঘুমাইতেছে, তুমি বলিয়াছ নাস্তা না খাইয়া আসিয়াছ, তাই আমার মা তোমার জন্য নাস্তা বানাইয়াছেন। মধু, না, আমি নাস্তা খাইয়া আসিয়াছি। মধু, তুমি না আসিয়াই আমার মার সম্মুখে বললে আজ নাস্তা না খাইয়া আসিয়াছি। মধু, তাই নাকি? তাহলে কি বলতে কি বলিয়া ফেলেছি? রেন্টু, লও নাস্তা খাইয়া লও। মধু, না, আমি নাস্তা খাইব না। রেন্টু, আরে আজ না হয় নাস্তা 2 বার খাইলা, খাও। মধু, না না, আমি খাইতে পারিব না। রেন্টু, একবার খাইয়াছ বলিয়া আরেকবার নাস্তা খাওয়া যাইবে না? আমার মা নিজ হস্তে তোমার জন্য নাস্তা বানিয়েছেন আর তুমি তা খাইবে না? আরে বোকা, মুরব্বীর কথা ভাবেই না হয় খাও। মধু, ঠিক আছে ঠিক আছে, আমি চা পান করিব। রেন্টু, ঠিক আছে, নাস্তা আমি একাই খাই। কথার শব্দটা পাশের ঘর হইতে রেন্টুর শিশুকন্যা বনলতা ঘুম হইতে উঠিয়া সোজা রেন্টুর কোলের ভিতর আসিয়া বসিল। রেন্টু, জানো মধু, এটা আমার ছোট কন্যা। আমি দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের নিকট ইহাকে চাহিয়া আনিয়াছি। প্রধানমন্ত্রী যখন আমাকে আর তোমার ভাবিকে সরকারিভাবে অবাঞ্ছিত ঘোষণা করিলেন, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আর শেখ হাসিনার নিকট ফিরিয়া যাইব না। আমরা তাহার গোপন কথা পুস্তক আকারে ফাঁস করিয়া দিব, তাহার বিরুদ্ধে লড়াই করব। এই লড়াইয়ে আমার একটি কন্যা সন্তান যথেষ্ট নয়। তখন পরম দয়াময় আল্লাহ পাকের নিকট আমরা আরেকটি সন্তান প্রার্থনা করিলাম। দয়াময় দয়া করে আমাদেরকে এই সন্তান দান করিলেন। মধু, আর বলিবেন না, শেখ হাসিনা একটি প্রতারক ছাড়া কিছুই নয়। ছাত্রলীগের সভাপতি করবে বলে আমাকে দিয়ে কত কাজ করাইছে, কত অস্ত্র দিয়া কত জায়গায় সন্ত্রাস করাইছে, অথচ আমাকে ছাত্রলীগের সভাপতি করিল না, কথা দিয়া কথা রাখিল না। রেন্টু, জানো মধু, এইসব কাহিনী প্রকাশ করে আমি একটি বই লিখিয়াছি। বন্ধু, তাই নাকি? কই দেখি, বইটা দেখি। রেন্টু, বইটা এই মুহূর্তে বাসায় নেই। ওই গ্রন্থে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গোপন কাহিনী ফাঁস করিয়া দিয়েছি। আমি শুনিয়াছি, জানিয়াছি এবং দেখিতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিবার চেষ্টা করিতেছে। আল্লাহ পাক বাঁচাইয়া রাখিলে তার হত্যা করতে পারবেন না। মধু, ভাই আমাকে একটা বই দিন। আপনার কথা শুনে আপনার দারুণ আগ্রহের সৃষ্টি হইয়াছে, আমাকে একটা বই দিন। রেন্টু, সত্যি আমার নিকট এখন বই নেই, থাকলে আমি তোমাকে অবশ্যই দিতাম। মধু, তুমি কি বিবাহ করিয়াছ? মধু, করিয়াছি। রেন্টু, বাচ্চা হইয়াছে? মধু, 1 মেয়ে। রেন্টু, আমার 2 মেয়ে, তোমার 1 মেয়ে। মেয়েই ভালো। মেয়ে না হলে বাবার আদর বোঝা যায় না, স্বাদও বোঝা যায় না। এই যে দেখো না, ঘুম হইতে উঠিয়া মায়ের খোঁজ নাই, সোজা বাবার কাছে আসিয়া হাজির। মধু, আমি একটু বাথরুমে যাইব। রিন্টু, চলো, ওই যে সোজা বাথরুম।
মধু বাথরুমে গেল। মধুকে প্রথম হইতে কেমন অস্থির চঞ্চল মনে হইতেছে। মধু কথা বলিতেছে ঠিকই, কিন্তু তাহার স্বাভাবিক সুস্থ মনে হইতেছে না। কি একটা অস্থিরতা, একটা অস্বাভাবিকতা তাহার ভিতর বিরাজ করিতেছে। এত কথার মাঝেও মনে হইতেছে মধু তার ভিতর কিছু একটা লুকাইয়া রাখিয়াছে, যাহা সে বলিতেছে না। বাথরুম হইতে মধু বাহির হইয়া আসিল, কিন্তু মধুর প্যান্টের চেন খোলা। মধু সোফার উপর বসিল, প্যান্টের খোলা চেন হা করিয়া রইল। খোলা চেনের ফাঁক দিয়া তার জাঙ্গিয়া দেখা যাইতেছে, কিন্তু এই দিকে তার কোনো খেয়াল নেই। মধু, আপনি বাইরে যাইবেন কখন? কোথায় যাইবেন? কখন ফিরিবেন? রেন্টু, না, আজ আমি বাইরে যাইব না। মধু, সারাদিন ঘরেই থাকিবেন? রেন্টু, তোমার প্যান্টের চেনটা লাগাই লও। মধু থতমত খাইয়া ও বলিল। রেন্টু, আমি আজ বাইরে যাইব না। কেন, তুমি কি কোথাও যাইতে চাইতেছো? মধু, না, এমনিতেই জিজ্ঞাসা করিলাম। আচ্ছা মধু, প্রধানমন্ত্রী আমাকে জেলে না লইয়া সত্যি মারিয়া ফেলিবেন? মধু, না না, শেখ হাসিনা হত্যা করিবার লোক পাইবে কোথায়? কে শেখ হাসিনার কথা শুনবে? শেখ হাসিনা বলিল হত্যা করিয়া ফেলা, আর এমনি একজন আসিয়া হত্যা করিয়া ফেলিবে? ইহা হইতেই পারে না। কে শেখ হাসিনার কথা মানুষ খুন করিবে? আমাকে কইলে তো আমিই শুনিব না। ইহা হইতেই পারে না। প্রধানমন্ত্রী চাইলেও কেউই আপনাকে খুন করিতে আসিবে না। যে আপনাকে খুন করিবে তাহার লাভ কি? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এমন কিছু করতে চাইলেও করিতে পারবে না। আপনি কি বাইরে যাবেন না? রেন্টু, না, আমি বাইরে যাব না, শুধু বাসার বিপরীত দিকের সিমেন্টের দোকানে ফোন করিতে যাইব। মধু, আপনার বাসার ফোনের কি হলো? আমার বাসার ফোনে শেখ হাসিনা সরকার টেপ রেকর্ডার ফিট করিয়াছে, তাই বাসা হইতে ফোন করা ঠিক হইবে না। মধু, ও, ফোন করিতে যাওয়া ছাড়া আর কোনো কাজে বাইরে যাবেন না? রেন্টু, না, আজ আর আমি বাইরে কোথাও যাব না। আচ্ছা মধু, যদি বড় ধরনের লোক বা টোপ প্রধানমন্ত্রী দেন, তাহলে তো কেউ না কেউ আমাকে হত্যা করতে রাজি হইতেই পারে। মধু, আরে না, কারো মাথা খারাপ হয়নি। রিন্টু একখানি চিঠি লিখিয়া মধুকে দিল। মধু চিঠিটা নিয়ে চলিয়া গেল। এমন তাচ্ছিল্যতার সহিত সে চিঠিখানি লইল যে তাহাতে বুঝিতে অসুবিধা হইল না যে এই চিঠির কোনো মূল্য নাই এবং গুরুত্ব নাই। গত 10 দিন পলাতক থাকিবার সময় রিন্টুর কাপড় চোপড় সবই ময়লা হইয়া গিয়াছে। এসব জামা কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া সঙ্গে লইয়া আধার রাতে আবার পালাইতে হইবে। এই চিন্তা হইতেই কাপড় ধুইবার জন্য রিন্টু ছাদে উঠিল। সে ছোটবেলা হইতে নিজের কাপড় নিজেই ধুইয়া থাকে। কাপড় ধুইবার জন্য ছাদে একটা বিশেষ ব্যবস্থা রইয়াছে। রেন্টুদের বাসার ভৌগোলিক অবস্থান হইল বিকে দাস রোড, ঢাকা হইতে নারায়ণগঞ্জ যাইবার এক সময়ের মেইন রোড। এই বিকে দাস রোডের উত্তর পাশের 62 নং বাড়িটি রেন্টুদের। রাস্তার দক্ষিণে মহল্লার অন্যান্যদের বাসা। দক্ষিণের এই সকল বাসার পিছনে ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষিয়ে রেন্টুদের মহল্লা। বিকে দাস রোড হইতে বুড়িগঙ্গা নদী দেখা যায় না, বোঝাও যায় না। ইহা নদীর কূল। রেন্টুর মনটা ভীষণ উতলা, উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত হইয়া আছে। চারদিক হইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুনি ঘাতকরা রেন্টুকে হত্যা করিবার জন্য ঘিরিয়া ধরিয়াছে। ছাদে উঠিয়া রাস্তার দিকে যাইতেই সে দেখিল দুইটি যুবক তাহাদের বাসার উল্টা দিকে দাঁড়াইয়া বাসার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ফেলিয়া রইয়াছে। রেন্টু যুবক দুইটির চক্ষু এড়াইতে পারিল না। তাহারা তাহাকে দেখিয়া ফেলল। 3টি মোটর সাইকেল করিয়া 7 জন আরোহী রেন্টুদের বাসার সম্মুখে থামিল। প্রথম মোটর সাইকেলে 3 জন, দ্বিতীয় মোটর সাইকেলে 2 জন এবং তৃতীয় মোটর সাইকেলে 2 জন, মোট 7 জন আসিল। দণ্ডায়মান যুবক দুইটি রাস্তার অপর পাশ হইতে মোটর সাইকেলের কাছে আসিয়া দাঁড়াইল। সকলে মিলিয়া কিছু একটা পরামর্শ করিতে লাগিল। এখনই বাসার ভিতরে ঢুকিয়া সবাইকে মারধর করিয়া সকলের সম্মুখে গুলি করিয়া রেন্টুকে হত্যা করিবে, না অপেক্ষা করিবে বাইরে আসে তারপর হত্যা করিবে। তারা কি এই পরামর্শ করিল কি না তাহার জগৎ শ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা আর উহারা ভিন্ন কেহই জানিল না। রেন্টু চক্ষু অন্যদিকে ঘুরাইয়া পুনরায় ওই স্থানে ফিরাইয়া দেখিল ওই স্থানে কেউই নাই। সকলেই উধাও। তারা গেল কোথায়? এদিক ওদিক তাকাইল না, কোথাও তাদের ছায়াও দেখা যাচ্ছে না। মনের গভীরে আরো তোলপাড় শুরু হলো। রেন্টু প্রায় 2 ঘন্টা ধরে কাপড় ধুইল, গোসল করলো, তারপর 4 তলা জোহরের নামাজ পড়িয়া 3 তলা মায়ের কাছে বসিয়া দুপুরের খাবার খাইল। মাকে বলিল, মা, আমি ভুলুদের দোকান হইতে একটি জরুরি ফোন করিয়া আসিতেছি। সূর্যোদয় পূর্ব দিগন্ত হইতে দক্ষিণ কোণ ঘুরিয়া পশ্চিম দিগন্তে হেলিয়াছে। রেন্টু নিচে নামিয়া গেটের ভিতর থাকিয়া কেবল মাথা বাইর করিয়া প্রথমে পশ্চিমে এবং পূর্বে, শেষে দক্ষিণে খুব ভালো করিয়া দেখিয়া বাইর হইতেই পুনরায় দেখিল না, কাউকে দেখা যায় না। তবে কি ইহা মনের ভুল? হইতেই পারে। খুব ভালো করিয়া দেখা সত্ত্বেও কোনো খুনি চোখে পড়িল না। রেন্টু রাস্তা পার হইয়া 9 নং বিকে দাস রোড মিনা ট্রেডার্সের ভুলুদের সিমেন্টের দোকানে প্রবেশ করিল। কবি আব্দুল হাই শিকদারের সহিত রেন্টুর কথা হইয়াছিল তিনি একটি দৈনিক পত্রিকার ধারাবাহিকভাবে আমার ফাঁসি চাই গ্রন্থটি ছাপিবার ব্যবস্থা করিয়া দিবেন।
রেন্টু ভাবিতেছে আর সময় নাই, যত দ্রুত সম্ভব আমার ফাঁসি চেয়ে বইটির বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ততই দেশ এবং জাতির কল্যাণ। তাহার জীবন নির্বাপিত হইতে আর বেশি সময় বাকি নাই। টেলিফোন উঠিয়া ডায়াল করিল, অপর প্রান্ত হইতে আব্দুল হাই শিকদার ধরিতেই রেন্টু আসসালামু আলাইকুম বলিয়া কইল, ছোটবেলায় বেঙ্গলি টু ইংলিশে পড়িয়াছিলাম, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়াছিল। এখনো দেখতেছি আমার ফাঁসি চেয়ে গ্রন্থ পত্রিকা ছাপাইবার আগেই লেখক নিহত হইবে, অথচ আপনি আমার ফাঁসি চেয়ে গ্রন্থটি কোন পত্রিকা এখনো ছাপাইতে পারিলেন না। এদিকে আমি যে কোনো মুহূর্তে খুন হইয়া যাইব, খুনিরা আমার চতুর্পার্শ্ব ঘিরিয়া ফেলিতেছে, তাড়াতাড়ি ছাপাইবার ব্যবস্থা করুন, অন্তত খুন হইবার আগে পত্রিকা ছাপা হইয়াছে দেখিয়া মরি। কবি আব্দুল হাই শিকদার তার স্বভাবজাত ভঙ্গিমায় হাসিয়া কইলেন, না না, মরিবেন কেন, আমি তার আগেই পত্রিকা আপনার বই ছাপাইব। রেন্টু কইল, তাহা দেখি আমার যাওয়া আমার ভাগ্যে রইয়াছে কিনা তা আল্লাহ পাকই ভালো বলতে পারেন। সে দোকানের দেওয়ালের দিকে মুখ করিয়া রাস্তার দিকে পিঠ দিয়া ফোনে কথা বলিতেছিল। কবি আব্দুল হাই শিকদার কি বলিলেন না কিছুই বলিলেন না, কিংবা ফোন রাখিয়া দিলেন, ইহা বুঝিবার কোনোই সুযোগ রইল না, অবকাশ থাকিল না। ঠাস ঠাস গুলির শব্দ হইল। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক তার বান্দাকে বাঁচিয়ে রাখতে চাইলে কেউই সে বান্দাকে হত্যা করতে পারে না। দয়াময় আল্লাহ তাআলা তার বান্দার বাঁচিবার পথ খোলা রাখেন, উপায় উদ্ভাবন করিয়া রাখেন। আক্রান্ত বান্দাকে সকল প্রকারের সিদ্ধান্ত দিয়া থাকেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রেন্টুর ভিতরে এই চিন্তা ও বোধ জন্ম দিলেন, ইহারা খুনি, তোমাকে খুন করিতে আসিতেছে। বাঁচতে চাইলে ইহাদের উপর পাল্টা আক্রমণ করি ইহাদের অস্ত্র কাড়িয়া লইয়া ওই অস্ত্র দিয়ে ওদের হত্যা করিয়া বাঁচতে হইবে। রাস্তার অপর পাশ হইতে তিনজন ভাড়াটিয়া খুনি রেন্টুকে হত্যার উদ্দেশ্যে 3টি পিস্তল হইতে ঠাস ঠাস শব্দে সম্মিলিতভাবে উপর্যুপরি গুলি বর্ষণ করিতে ঘরে বসিয়া রেন্টু টেলিফোনে কথা বলিতেছে, সেই ঘরের দিকে তুফান বেগে ছুটিয়া আসতেছে। প্রথম গুলির শব্দেই রেন্টু চকিত রাস্তার দিকে ঘুরিয়া দাঁড়াইয়া দেখিল, ঘাতক খুনির দল পশ্চাৎ দিক হইতে গুলি ছুড়িতে ছুড়িতে তাহার দিকে ছুটিয়া আসতেছে। প্রথমে রেন্টু একটুখানি চিন্তা করিল, ইহারা কি সাদা পোশাকধারী পুলিশের লোক? পরক্ষণে বুঝল, না না, আক্রমণকারীরা পুলিশের লোক নয়, হত্যাকারী খুনির দল। খুনিদের এলোপাথারি গুলি বর্ষণ দেখিয়া আজ বুঝতে বাকি রইল না যে প্রধানমন্ত্রীর লেলায় দেওয়া ঘাতক খুনিদের কবল হইতে আজ আর রক্ষা নেই। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক কর্তৃক আদিষ্ট হইয়া দাঁড়াইয়া কাপুরুষের ন্যায় কাকতি মিনতি করিয়া বাঁচিবার চেষ্টা করিয়া মরিবার চাইতে বীরের ন্যায় বক্ষ বিস্তার করিয়া শেষ লড়াই করিয়া মৃত্যুকে শ্রেয় মনে করিল। বিরামহীন ভাবে গুলি চালাইতে চালাইতে প্রথমোক্ত খুনি প্রথমেই ঘরে প্রবেশ করিল। যেই প্রবেশ করিল অমনি রেন্টু ডাকাত ডাকাত বলিয়া চিৎকার তুলিল, খালি হাতেই পাল্টা আক্রমণ করিয়া বসিল। খুনিদের প্রথম জনের উপর বিদ্যুৎ গতিতে ঝাঁপাইয়া পড়িয়া তাহার 9mm পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে লইবার লড়াই শুরু করিল। উদ্দেশ্য প্রথম খুনির পিস্তল কাড়িয়া লইয়া তাহার দ্বারা সকল খুনিকে গুলি করিয়া হত্যা করিয়া নিজে বাঁচিবার চেষ্টা করা। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যার সকল আয়োজন সুসম্পন্ন করিয়াছেন। ইহার পরও কি বাঁচিয়া যাওয়া সম্ভব? তবুও যতক্ষণ বাঁচিতে হইবে লড়াই করিয়া বাঁচতে হইবে, ইহা ভিন্ন অন্য কোনো পন্থা নাই। ধস্তাধস্তি, মল্লযুদ্ধ, প্রাণপণ লড়াই, বাঁচিবার লড়াই, যথাসাধ্য লড়াই। এই লড়াইয়ে হয় রেন্টুর প্রাণবধ হইবে, না হয় প্রধানমন্ত্রীর নিয়োজিত খুনিদের প্রাণবধ হইবে। প্রাণ বাঁচাইতেই উভয়ই হাড্ডাহাড্ডি লড়াই করিতেছে, কেহ কাহারে ছাড়িয়া নাই, সমানে সমানে লড়াই করতেছে। রেন্টু লড়িতেছে প্রাণ বাঁচাইবার শক্তিতে, আর ঘাতক লড়িতেছে প্রধানমন্ত্রীর সরকারি শক্তিতে এবং পুরস্কৃত হইবার আশায়। এই দৃশ্য অনেকেই দেখেন নাই। যাহারা দেখিয়াছেন তাহারা তারপরও কি ঘটিয়াছে, কি হইয়াছে তাহা কিছুই দেখেন নাই। উপস্থিত সকলে কাহার আগে কে প্রাণ লইয়া ছুটিয়া পালাইবেন তাহাই বুঝিয়া উঠিতে পারে নাই। সকলে পশ্চাৎ দিকে ফিরিয়া প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে প্রাণ লইয়া দৌড়াইতে আরম্ভ করিলেন। রেন্টু মৃত্যু মুখে দণ্ডায়মান হইয়া আজরাইলের সম্মুখে বক্ষ পাতিয়া দিয়া জীবন বাঁচাইবার লড়াই করিতেছে। প্রথমে দক্ষিণ হস্তে পিস্তল চাপিয়া ধরিয়া বাম হস্তে খুনির মুখমণ্ডলে প্রচন্ড বজ্রমুষ্টি ঘাত করিল, কিন্তু না, খুনি ইহাতে কিঞ্চিত পরিমাণ টলিল না। ইহার পর দক্ষিণ পা দ্বারা খুনির বুক বরাবর সজোরে লাথি হাঁকিল, ইহাতেও খুনির সামান্য বিচলিত হইল না। অতঃপর মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণের কথা রেন্টুর স্মরণ হইল। আদতে কোনো শিক্ষাই বিফলে যায় না, শিক্ষা থাকিলে কোনো না কোনো মুহূর্তে সে শিক্ষা কাজে লাগিয়াই যায়। এক্ষণে সেই শিক্ষার কথা স্মরণ হইতেই রেন্টু দক্ষিণ পা দ্বারা সজোরে প্রচন্ড বেগে ঘাতক খুনির বাম হাঁটুতে আঘাত করিল।
খুনি পরাভব মানিল। রেন্টু ঘাতকের পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে কাড়িয়া লইল, কিন্তু মুহূর্তের মধ্যেই পিস্তলখানি বাম পাশে ভূতলে পড়িয়া গেল। আক্রমণকারী খুনিও দক্ষিণ পাশের মাটিতে লুটাইয়া পড়িল। পিছনের অন্য আততায়ী সকলের ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যে বিমূঢ় হইয়া গুলি চালনা বন্ধ করিয়া হতবিহ্বল দাঁড়াইয়া রইল। পাল্টা আক্রমণের আকস্মিকতায় অপ্রস্তুত, হতভাগ, ভীত সন্ত্রস্ত হইয়া খুনিরা খানিক পিছু হটিল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তাহার কার্যও মহৎ। কিভাবে, কোন সময়, কার প্রতি তিনি কি ব্যবস্থা করেন, আদেশ করেন, তা তিনিই জানেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক এই ক্ষণে রন্টুকে অতি দ্রুত পালাইয়া প্রাণ রক্ষা করিতে আদেশ করিলেন। আল্লাহ কর্তৃক আদিষ্ট হইয়া রন্টু শত্রুদিগকে নিধনের পুনরায় কোনরূপ চেষ্টা না করিয়া মাটিতে পড়িয়া থাকা 9mm পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে লইবার চেষ্টা না করিয়া পালাইয়া জীবন বাঁচাইতে অগ্রসর হইল। শত্রু অপ্রস্তুত, এতক্ষণে পলায়ন শ্রেয়। ভূতলে ধরাশায়ী শত্রুদের দেহের উপর দিয়ে এক লাফে রেন্টু ঘরের বাইরের রাস্তায় আসিয়া পড়িল। রাস্তার বিপরীত পাশে 25-30 গজ দূরেই নিজ গৃহ। নিজ গৃহে যাওয়া সমীচীন কিনা ভাবিতে না ভাবিতেই একদল পোশাকধারী পুলিশ নয়নগোচর হইল। রন্টুর বুঝতে বাকি রইল না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে ঘাতক খুনির দল বিপুল এবং বিস্তুর পরিমাণের শক্তি লইয়া তাহাকে হত্যা করিতে আসিয়াছে। নিজ গৃহে লুকাইলে ঘাতক দল গৃহের মধ্যে প্রবেশ করিয়া মাতা, স্ত্রী, কন্যাদের সম্মুখেই তাহাকে হত্যা করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। যে ঘরে 9 নং বিকে দাস রোড, ঢাকা 1000 গুলি করা হইয়াছে, রেন্টু সেই বাড়ির ভিতর দিয়া ঢুকিয়া পড়িল। তাহাকে দেখিতে দেখিতে আর দেখা গেল না। সে শত্রুর চক্ষু অগোচর হইল। তার কোনো সন্ধান নেই, সংবাদ নেই। প্রাণ বাঁচাতে প্রাণ লইয়া পালাইতে হইতেছে। এই সময় অন্য কারো কথা, অন্য কোনো চিন্তা মনে উদয় হওয়ার কথা নয়। শুধু প্রাণ বাঁচাবার নানা কৌশল, নানা কথাই মনে মনে উদ্ভাবন করিতেছে। ঘাতক খুনিদের দ্বিতীয় দল, যাদের উপর রেন্টুর লাশ লইয়া গুম করার দায়িত্ব রইয়াছে, তাহারা 2খানি মাইক্রোবাস, 1খানি পিকআপ ভ্যান লইয়া লাশ লইবার জন্য ঘটনাস্থলে হাজির হইল। পূর্ব হইতেই পোশাকধারী পুলিশ ও SBN-SI লোকেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থার এই সকল সদস্যগণও এখানে একটি হত্যাকাণ্ড ঘটিবে, রেন্টুকে এইখান হইতে হত্যা করা হবে, ইহা জানিতে পারিয়াই এখানে আসিয়া থাকিয়াছে। না, হত্যাকাণ্ড রহিত করতে ইহারা এখানে হাজির হয় নাই, আক্রান্ত ব্যক্তির প্রাণ বাঁচাবার জন্য হাজির হয় নাই। আবার হত্যাকারীদের প্রতিহত কিংবা গ্রেফতার করিতেও তাহারা এখানে হাজির হয় নাই। তাহারা সকলেই আসিয়াছে হত্যাকাণ্ড যাহাতে সুসম্পন্ন হয়, হত্যাকারীগণ হত্যাকাণ্ডের পর যাহাতে স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে, নিরাপদে ঘটনাস্থল হইতে চলিয়া যাইতে পারে এবং খুনিরা যাহাতে নিহতের লাশ লইয়া গুম করিতে পারে, সর্বোপরি খুনের কোনো আলামত বা চিহ্ন যাতে না থাকতে পারে, সেই ব্যবস্থা করিতে এবং সেই আয়োজন করতে। সম্মিলিত সকলের লাশ খুঁজিতেছে, কিন্তু লাশ লোকচক্ষুর গোচর হইতেছে না। 9 নং বিকে দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা 1100 মিনা ট্রেডার্সের ম্যানেজার শহীদুলকে ঘাতকরা সকলে মিলিয়া ঘিরিয়া ধরিল। তার চক্ষুদের হইতে ঘোর রক্তবর্ণের তেজ সহস্র শিখায় বহির্গত হইতেছে। তাহাদের সম্মিলিত মুখে লাশ কই রব হইতেছে। ভয়ে শহীদুলের আত্মা খাঁচা হইতে বাইর হইবার উপক্রম হইল। সে বলিল, আমি বলিতে পারিব না। সঙ্গে সঙ্গে খুনির দল কেউ শহীদুলের মাথায় অস্ত্র ঠেকাইল, কেউ বুকে ঠেকাইল, কেউ পিঠে, কেউ বা ঠেকাইল পেটে। বেচারা শহীদুল কাঁদতে কাঁদতে বলিতে লাগিল, আমি জানি না, আমি দেখি না, আমি পালাইয়া গিয়াছিলাম, আমাকে মারবেন না, আমার জীবন ভিক্ষা চাই। বলিতে বলিতে শহীদুল জ্ঞান হারাইয়া ভূতলে পড়িয়া গেল। তারা দোকানের পর দোকান, ঘরের পর ঘর, শেষে বাড়ি ঘরের অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিল। কি আশ্চর্য! কোথাও লাশ দেখতে পাইল না। কক্ষে কক্ষে সন্ধান করিও লাশের দেখা পাইল না। সকলেই দেখতেছে ঘটনাস্থল রক্তে প্লাবিত, অথচ লাশের সন্ধান মিলতেছে না। খুনিরা ভাবিল নিশ্চয়ই কোনো গুপ্তস্থানে লাশ লুকিয়ে রাখিয়াছে। কোথায় সে গুপ্তস্থান? তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও সে গুপ্তস্থানের সন্ধান করিতে পারিল না। পুলিশ ও SBN-SIA এবং প্রধানমন্ত্রী কর্তৃক ভাড়াটে খুনির দল সকলে ক্ষিপ্ত হইয়া উঠিল এবং বলিতে লাগিল, গত 10 দিন ধরে আমরা সকল অলি গলি, রাজপথ, গোটা এলাকা নিশ্ছিদ্র রূপে ঘিরিয়া রাখিয়াছি। আমাদের সম্মুখ দিয়া, আমাদের চক্ষু দিয়াকে ফাঁকি দিয়া মনুষ্য প্রাণী তো দূরে থাকুক, কাক পক্ষী, কীট পতঙ্গ পর্যন্ত বাইর হইতে যাইতে পারবে না। রিন্টুর পালাইয়া যাওয়ার কোনরূপ প্রশ্নই উঠিতে পারে না। ভূমিতে উষ্ণ রক্তধারা গড়াইতেছে। হয় মরিয়া লাশ হইয়া পড়িয়া থাকে, না হয় মুমূর্ষু হইয়া লুটিয়া পড়িয়া থাকিবে।
কি আশ্চর্য কাণ্ড! নাসিম, নজিব, মুক্তাদির, বজলু এবং দাসদের চিন্তার অন্ত নাই। শেষ ঘটনায় মহান সৃষ্টিকর্তা যে কোনো দৃশ্য দেখাইয়া এই অভিনয়ের যবনিকা শেষ করিবেন তাহা তিনিই জানেন। রাত্রি ৮ ঘটিকায় নজিব ও রামমোহন দাস ভারতীয় গুপ্তচর প্রধানমন্ত্রীকে জানাইল রেন্টু খুন হয় নাই, ধরা পড়িয়া বন্দী হয় নাই। কি কৌশলে অতি দ্রুত ক্ষিপ্ত পরে সকলের চক্ষু ফাঁকি দিয়া প্রাণ বাঁচাইল ইহা কেউই বুঝতে পারিল না, বলিতে পারিল না সে পর্যন্ত জীবিত আছে। এই ঢাকা শহরে আত্মগোপন করিয়া রইয়াছে। গুলিবিদ্ধ অবস্থায় সে সাংবাদিক সম্মেলন করিয়াছে। আমরা সমস্ত সড়কপথ, নৌপথ এবং বিমানবন্দর এবং বাস টার্মিনাল সমূহে আমাদের লোক বসাইয়া রাখিয়াছি। সে নগরের বাইরে যাইতে পারে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি ব্যস্তভাবে বলিতে লাগিলেন, সে কি কথা, রেন্টু জীবিত? ভারতীয় গুপ্তচর রামমোহন দাসকে প্রধানমন্ত্রী করিলেন, ওহে কি ভয়ানক কথা! মৃত লাশের চাইতে গুলিতে আহত রেন্টু যে আমার জন্য অত্যাধিক মারাত্মক তাহা কি তোমরা জানো না? জীবিত তো জীবিত, আবার আহত অবস্থায় সাংবাদিক সম্মেলন! যাও যাও, এই মুহূর্তে যাও, এখনই সমস্ত শহর ঘেরাও করো। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, সকল ডাক্তারখানা, নগরের রাজপথ, ক্ষুদ্র পথ, প্রকাশ্য স্থান, নগরের প্রতিটি মহল্লা, প্রতিটি ঘর ঘেরাও করিয়া রাখো। দলের সমস্ত সশস্ত্র ক্যাডারদের নিকট ঘোষণা করিয়া দাও, যে রেন্টুকে জীবিত অথবা মৃত ধরাইয়া দিতে পারবে তৎক্ষণাৎ সে নগদ 50 লক্ষ টাকা পাইবে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে উচ্চ মর্যাদার চাকরি পাইবে। অন্যান্য সকল সুযোগ সুবিধা তো পাইবেই। যে যাহা চাইবে তাহাই পাইবে। আর যে ব্যক্তি রেন্টুকে আশ্রয় দিয়া গোপন রাখিবে, প্রকাশ মাত্রই কোনো আচার বিচার ছাড়াই তাকে হত্যা করা হইবে, গুলিবিদ্ধ হইয়াই তাকে মরতে হইবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কহিলেন, যে সকল পত্রপত্রিকার, সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যারা আমাদের মাসোহারা লয়, যে করিয়া হোক রেন্টুর এই সাংবাদিক সম্মেলন তাহাদের গোপন করিতেই হইবে। অন্যান্য সাংবাদিকদের নগদ অর্থ প্রদান করে যেন সাংবাদিক সম্মেলন রেন্টুর বক্তব্য প্রকাশিত না করে। প্রধানমন্ত্রীর আদেশ মতো তখনই সকল ব্যবস্থাটি সম্পন্ন হইল। ঘোষণা প্রচারিত হইল, অর্থলোভে অনেক সাংবাদিক, অনেক সংবাদপত্র রেন্টুর সাংবাদিক সম্মেলনের সংবাদ পত্রিকায় প্রকাশ করিল না। কোন কোন পত্রিকা আবার ভিতরের পাতায় ক্ষুদ্রাকারে ভগ্নাংশ প্রকাশ করিল। এমন ভাবে প্রকাশ করিল যে সংবাদের আগামাথা কিছুই বোঝা গেল না। কত সন্ত্রাসী অর্থলোভে রেন্টুর অন্বেষণে ছুটিল। তারা নানা স্থানে, নানা জায়গায় চারদিকে সন্ধান করিয়া ব্যস্তভাবে ছুটোছুটি করিয়া বেড়াইতে লাগিল। যদিও এই মুহূর্তে কারো মুখচ্ছবি চোখের আয়নায় ভাসিয়া উঠিবার কথা নয়, তথাপিও একটি ছবি, একটি মুখশ্রী বারবার রেন্টুর চোখের পর্দায় উদিত হইতে লাগিল। আপন মস্তিষ্ক বারবার তাহা স্মরণ করাইয়া দিতে লাগিল। কোন মুখশ্রী চিনিবার ইহা সময় নয়, কিন্তু মস্তিষ্ক তাহা চিনিয়াই ছাড়বে। মস্তিষ্কের উপর্যুপরি পীড়াপিড়িতে হঠাৎ রেন্টু খেয়াল করিল, ওই মুখখানি তাহাকে খুন করিতে আসা প্রথম খুনির, যাহাকে মারিয়া ভূতলে ফেলিয়া পিস্তল কাড়িয়া লইয়াছিল। এই মুখচ্ছবিখানি সেই খুনির, যাহার নাম মধু, যে মধু ভোরবেলায় আসিয়া রেন্টুর সঙ্গে অনেক কথা কইয়া গিয়াছিল। প্রধানমন্ত্রীর পুরস্কার পাইবার লোভে মধু নিজেই দলবল লইয়া রেন্টুকে হত্যা করিবার চেষ্টা চালাইছিল। মধু কি বুঝিবে না রেন্টু তাহাকে চিনিয়া ফেলিবে? কেন বুঝিবে না? নিশ্চয়ই বুঝিয়াছিল। তখন সে নিশ্চয় ভাবিয়াছিল, রেন্টু তাকে তো মারিয়াই ফেলিব, সে তো নিহত হইবেই। সুতরাং মৃত লোক চিনলেই কি আর না চিনলেই কি? রেন্টুর নিজ গৃহে যাইতে 1 মিনিটও সময় লাগিল না। তথাপিও সে নিজ গৃহে প্রবেশ না করিয়া পোশাক পরিহিত পুলিশ দেখিয়া 9 নং বিকে দাস রোড এর বাড়িতেই ঢুকিয়া পড়িল। এই বাড়িতে ঢুকিবার সময় উদ্দেশ্য ছিল এই বাড়ির 2য় তলায় এই পরিবারের আশ্রয় লইয়া থাকিবে। কিন্তু পুলিশ দেখিয়া রেন্টু পরিষ্কার বুঝতে পাইল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার এবং সরকারের 2-এর সমস্ত শক্তি লইয়া রেন্টুকে হত্যা করিতে ঝাঁপাইয়া পড়িয়াছেন। 2য় তলায় এই পরিবারের আশ্রয় লইলে সে আটকা পড়িয়া যাইবে এবং বাঁচিয়া যাইবার অনুমাত্র সুযোগ থাকিবে না। এখানে সে মোটেও নিরাপদ নয়। সরকারি পুলিশের প্রত্যক্ষ মদত লইয়া খুনিরা তাহাকে খুন করিতে আসিয়াছে। সুতরাং 2য় তলায় না যাইয়া বাড়ির পিছনে দক্ষিণ দিকের বুড়িগঙ্গা নদীর ঘাটের গেট খুলিয়া বাহির হইয়া যাইয়া আবার বাহির হইতে গেট লাগাইয়া দিয়া পাশেই ছোট্ট একটি কাঠের ফার্নিচারের কারখানার টেবিলের তলায় লুকাইল। টেবিলের তলা হইতে রেন্টু বাইরের সবকিছুই দেখতে পাইতেছে, কিন্তু রেন্টুকে দেখতে হইলে একেবারে টেবিলের ধারে আসতে হইবে।
রেন্টু পঞ্চ ইন্দ্রিয় সজাগ করিয়া পলকহীন দৃষ্টিতে সকল কিছু প্রত্যক্ষ করিতেছে। খুনি শত্রুরা যদি টেবিলের নিকট আসে, তাহলে পুনরায় তাদের উপর ঝাঁপিয়া পড়ে আক্রমণ করিবে, এই সিদ্ধান্ত তার লয়াই আছে। মরিতে যদি হয় তাহলে একা কেন, শত্রুপক্ষের অন্তত একজনকে তো সঙ্গে লইয়া মরিতে হইবে। নদীর ধারে কয়েকজন শ্রমিক ও অন্য কয়েকজন লোক রাস্তার দিকে ঘাতক খুনির দল যেই দিকে সেই দিকে উকিঝুঁকি দিচ্ছে। যে কারখানার টেবিলের তলায় রেন্টু লুকাইছে, একজন কাঠমিস্ত্রি কারখানার দরজায় বসিয়া কাজ করিতেছে। এই মিস্ত্রির মাথার উপর দিয়া লাফাইয়া রেন্টু টেবিলের তলায় লুকাইছে। কাঠমিস্ত্রি সবই দেখিয়াছে এবং বুঝিয়াছে, কিন্তু এইখানে সে এমন ভঙ্গিমায় দরজায় বসিয়া কাজ করিতে যেন এদিকে কেউ আসেই নাই, কিছুই হয় নাই এবং কিছুই দেখে নাই। সকল কিছু নিতান্তই স্বাভাবিক। মিস্ত্রির কাজের ধরন এবং আচরণে অন্তত তাহাই মনে হইবে। মিস্ত্রি যে রেন্টুকে রক্ষা করিতে চাইতেছে, ইহা রেন্টু বুঝিল। রিকশা ভ্যান গাড়ির চালক মোস্তফাকে দেখা গেল রাস্তার দিকে খুনিদের দিকে উকিঝুঁকি করিতে। অন্য একজন লোক আসিয়া কারখানার দরজা হইতে যে গেট দিয়া রেন্টু বাইর হইয়া আসিয়াছে, সেইখান পর্যন্ত পা দিয়া ডলিয়া ডলিয়া মাটিতে কিসের চিহ্ন যেন মুছিতে লাগিল। রেন্টু ভাবিল, লোকটি কিসের চিহ্ন মুছতেছে, রক্ত মুছতেছে নাকি? তবে কি আমার গুলি লাগছে? টেবিলের তলায় বসিয়া থাকা অবস্থায় নিজের দিকে তাকিয়া দেখিল নীল রঙের লুঙ্গি এবং শার্ট রক্তে ভিজিয়া কালো বর্ণ ধারণ করিয়াছে, টেবিলের তলায় রক্তে ভাসিয়া গিয়াছে। রেন্টু যেদিক দিয়ে আসিয়াছে ফোঁটা ফোঁটা রক্ত ধারা ঝরিয়া তার আগমন পথ চিহ্নিত হইয়া আছে। ওই লোকটি সেই রক্তই মুছতেছিল, যাহাতে বুঝতে পারা না যায় যে আহত রেন্টু এদিকে আসিয়াছে। রেন্টুকে বাঁচাইতে তাহার এই চেষ্টা। রক্ত দেখিয়া রেন্টু বুঝতে পারল তার গুলি লাগিয়েছে, কিন্তু শরীরের কোথায় গুলি লাগিয়েছে তা রেন্টু বুঝিল না, বুঝতে চাইলেও না। একবার মনে হয়েছিল কোথায় গুলি লাগিয়েছে দেখি, পরক্ষণে মনে হলো দেখলে নার্ভাস হয়ে যাইতে পারি, দুর্বল হইয়া যাইবার ভয়ে কোথায় গুলি লাগিয়েছে তা সে দেখল না। শরীরে পিপিলিকা কামড়ালে না দেখলে অনুভব করা যায়, কিন্তু আশ্চর্য, শরীরে 4টি গুলিবিদ্ধ হইয়াছে, অথচ রেন্টুর পিপিলিকার কামড় সম অনুভূতিও হইল না। রাস্তায় সশস্ত্র সন্ত্রাসী খুনিদের উল্লাস শোনা যাইতেছে। রেন্টু বুঝিল এখানে এইভাবে থাকিলে সে বাঁচবে না। হয় ঘাতক খুনির দল পুনরায় তাকে গুলি করে হত্যা করবে, না হইলে রক্তক্ষরণ হইতে হইতে রক্তশূন্য হইয়া মৃত্যুবরণ করবে। এইখান হইতে পালাইয়া যাওয়াই স্থির করিল। ক্ষীণ কণ্ঠে ও ইশারায় ভ্যান চালক মোস্তফাকে ডাকিয়া একটি নৌকা ঠিক করিয়া আনতে বলল। ইহাকেই বলে আল্লাহর কুদরত। যেখানে নৌকা আনিতে 25-30 মিনিট লাগিবে, সেখানে 1 মিনিটের কম সময় মোস্তফা নৌকা ঠিক করিয়া আনিল। রেন্টু রক্তমাখা জামাটা ছিঁড়িয়া ফেলিয়া দিল। কেউ একজন একটি ছোট ছেঁড়া গামছা আগাইয়া দিল। লুঙ্গি খুলিয়া গামছা পরিতে যাইতে দেখিল বাম পায়ের হাঁটুর নিচের পিছনের অংশের মাংস গুলিতে উড়িয়া গিয়াছে। ইহা দেখিয়া লুঙ্গি দিয়া ক্ষতস্থান ঢাকিয়া গলায় গামছা বাঁধিয়া ধীর পায়ে নৌকায় গিয়া উঠিল। নৌকা চলিতে শুরু করিল। ভ্যান চালক মোস্তফা তার নিজের পরনের শার্টটা খুলিয়া ভাই জামাটা লইয়া যান বলিয়া নৌকার দিকে ছুড়িয়া মারল। জামাটা নৌকার 2-3 হাত পিছনে পানিতে পড়িয়া গেল। মাঝি নৌকা ঘুরিয়া তুলতে চাইলে রেন্টুর ধমকে সোজা চলিতে শুরু করিল। মোস্তফার জামাটা পানিতে তলাইয়া গেল। মাঝি কইল, কোথায় যাইব? কোথায় যাইবে, কি করবে, কোন পথে গেলে জমের হাত হইতে রক্ষা পাবে, কিছু স্থির করিতে না পাইলে রেন্টু কইল, সোজা পূর্ব দিকে চলিয়া যাও। পূর্ব দিকে নৌকা চলিতে লাগলো। রেন্টু ঠিক স্থির করতে পারতেছিল না কোন দিকে যাইবে, কোথায় যাইবে, কোথায় গেলে জীবন বাঁচিবে। সম্মুখে ঢাকা জেলা পুলিশের হেডকোয়ার্টার মিল ব্যারাক। বেশিক্ষণ নৌপথে নৌকা চলিলে শত্রুদের নজরে পড়িয়া যাইতে পারে। মিল ব্যারাক পুলিশ লাইনের প্রাচীর টপকাইয়া ভিতরে ঢুকিয়া গেলে আপাতত খুনিদের নজরের বাইরে যাওয়া যাইবে। 2 খুনির দল সড়ক পথে এখানে আসিতে চাইলে 20-30 মিনিট সময় লাগবে। 3 অস্ত্রসহ এখানে ঢুকতে পারবে না। 4 এখানে কিছুক্ষণ প্রাণ বাঁচাইবার কৌশল এবং পন্থার কথা ভাবতে লাগিল। এই অবসরে আস্তে আস্তে লুঙ্গি উঠিয়া দেখিল বাঁ পায়ের হাঁটুর নিচের পিছনের দিকে 2টি এবং নিতম্বের বাঁ দিকে 2টি, মোট 4টি গুলি রেন্টুর দেহে বিদ্ধ হইয়াছে। রেন্টু নদীর পানি দ্বারা বুলেটের ক্ষতস্থান এবং রক্ত বারবার ধুইতে লাগিল। নৌকা নীলবারাগের পিছন দিকে ভিড়িল। গুলির আঘাতে আহত স্থানগুলি হইতে রক্তধারা ঝরিতেছে। এতক্ষণ পানি দ্বারা ধুইয়া রক্তধারা বন্ধ হইল না। রেন্টু চিন্তা করিল, এই রক্তমাখা লুঙ্গি এবং স্যান্ডেল পরিহিত থাকলে মানুষের মনে সন্দেহের উদ্বেগ হইবে, নানা জনের নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে। তাছাড়া মিল ব্যারাকের পুলিশেরা তাহাকে আটকও করতে পারে, কিন্তু রক্তমাখা লুঙ্গি এবং স্যান্ডেল ধুইয়া পরিষ্কার করিবার সময় তার নাই। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক যা করেন নিঃসন্দেহে মঙ্গলের জন্যই করেন।
শ্রমিকের দেওয়া ছেঁড়া ফাটা ছোট গামছাটি কোনো ক্রমে টানিয়া টুনিয়া পরিয়া লুঙ্গি এবং স্যান্ডেল মাঝিকে দিয়া সুইপারের বেশ ধারণ করিয়া উঁচু প্রাচীর টপকা মিল ব্যারাক পুলিশ লাইনের ভিতরে লেন্টু লাফাইয়া পড়িল। এই দিকটা সারিবদ্ধ আধা কাঁচা পায়খানা এবং প্রস্রাবখানা। সামান্য ঝোপঝাড় আবর্জনা পার হইয়া খোলা জায়গায় গাছের আড়ালে আসিয়া রেন্টু বসিয়া পড়িল। সামনে পুলিশ লাইনের ভিতরকার রাস্তা এবং রাস্তার আরো পরে সুবিশাল মাঠ। মাঠের 3 দিকে লাল রঙের পুলিশ ফাঁড়ির লম্বা লম্বা বিল্ডিং। দূরে মাঠের উত্তর পাশে 5-6টা পুলিশের লরি এবং পিকআপ। একটি লরির পাশে খাকি পোশাক পরিহিত কতগুলি পুলিশ জড়ো হইয়া আছে। হয়তো ডিউটি হইতে মাত্র আসিয়াছে অথবা ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হইতেছে। চারদিকে কত পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্র। রেন্টুর একবার মনে হইল এই পুলিশদের কাছে আশ্রয় লইতে, পরক্ষণে মনে হইল না, এই পুলিশ তাহাকে আশ্রয় দিবে না, রক্ষাও করিবে না। যখনই পুলিশেরা বুঝবে দেশের প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যা করিতে চলিতেছে, তখনই তারা ঘাতক খুনিদের সংবাদ দিয়া তাহার সম্মুখে রেন্টুকে ঠেলিয়া দিবে। কিছুক্ষণ আগেই তো ঘাতক খুনিদের সাথে পুলিশও ছিল, এখনই এখান হতে পালাইয়া যাইতে হইবে। চতুর্দিকের চেকপোস্টের সশস্ত্র পুলিশ পাহারায় রইয়াছে। এই চেকপোস্ট পার হইয়া রেন্টুকে রাস্তায় যাইতে হইবে। পরিধানে জামা নাই, পায়ে পাদুকা নাই, কোমরে ছিঁড়া ফাটা ছোট্ট জরাজীর্ণ গামছা। এই গামছা দ্বারা লজ্জা নিবারণ হইতেছে না, সবই দেখা যাইতেছে, প্রায় উলঙ্গ। পায়ের একাংশের মাংস নাই, দেহের অপর 3 অংশে মোট 4 অংশে ক্ষত বিক্ষত, তা থেকে আবার রক্ত ঝরতেছে। রেন্টু হাঁটতেছে, লক্ষ্য চেকপোস্ট পার হইয়া রাস্তায় যাওয়া। এই রাস্তাটাই একসময় ঢাকা নারায়ণগঞ্জ মেইন রোড ছিল। ওই রাস্তা যাইবার জন্য রেন্টু হাঁটিতেছে, কিন্তু তাহার পর কোথায় যাইবে রেন্টু তাহা এখনো জানে না। কি করিবে তাহাও জানে না। ভাবলেশহীন ভাবে আকাশপানে তাকিয়া উদাস চিন্তে রেন্টু হাঁটিতেছে। দেখিলে সকলেই মনে করিবে এ এক বদ্ধ পাগল। চেকপোস্টের সশস্ত্র পুলিশ প্রহরী অবাক বিস্ময়ে দেখিতেছে আর মনে মনে ভাবিতেছে এই পাগল সবার অলক্ষ্যে চোখের পলকে কিভাবে ভিতরে ঢুকিল। এই আপদ আপনা আপনি বাইর হইয়া যাইতেছে, তাহাকে বিনা বাক্যে বাইর হইয়া যাইতে দেওয়াই শ্রেয় হইবে। রেন্টু আকাশপানে চাইয়া হাঁটিতেছে, আসলে সে সবই দেখিতেছে। পাগল রূপী রেন্টু প্রহরীর সম্মুখ দিয়া রাস্তায় আসিয়া পড়িল। তাহার এক বন্ধুর আলমগঞ্জের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ডান দিকে ঘুরিতেই মনে পড়ল অত্যন্ত শ্রদ্ধেয় এবং বিশ্বস্ত এলাকার বড় ভাই আনোয়ারুল হক মনু ভাইয়ের কথা। এই তো রাস্তার উল্টো পাশে মনু ভাইয়ের বাসা। সঙ্গে সঙ্গে রাস্তা পার হয়ে মনু ভাইয়ের বাসার গেটের কড়া নাড়িতে লাগিল, আর মনু ভাই বলিয়া ডাকতে লাগলো, আর বলতে লাগলো, আমি রেন্টু, আমি রেন্টু। এই বেশে যে কেউ রেন্টুকে দেখলে চিৎকার দিয়ে উঠবে, এই আশঙ্কায় আমি রেন্টু বলিতে লাগলো। মনু ভাই গেট খুলিয়া দিলে সঙ্গে সঙ্গে রেন্টু ভিতরে ঢুকিয়া পড়লে ভাবি ওরে বাবারে বলিয়া চিৎকার শুরু করিয়া দিল। রেন্টু বলিল, আমি রেন্টু, আমাকে গুলি করিয়াছে, আমি পালাইয়া আসিয়াছি। মনু ভাই চুপ করো, ও আমাদের রেন্টু, চুপ করো বলিয়া তার স্ত্রীকে থামাইলেন। রেন্টু বলিল, দ্রুত আমাকে একটা শার্ট প্যান্ট দিন। মনু ভাই ভাবি শার্ট প্যান্ট আনিয়া দিলেন। রেন্টু প্যান্ট শার্ট পরিতে বলিল, আমাকে কিছু টাকা দিন। তারা টাকা আনতে ঘরে ঢুকিল। জন্মদাত্রী মাতাকে জীবনে আর দেখিবার আশা, প্রাণাধিক প্রিয় কন্যাদের দেখিবার আশা এবং প্রিয়তমা অর্ধাঙ্গিনী স্ত্রীকে দেখিবার আশা, বাঁচিয়া থাকিবার আশা ইত্যাদি অন্তর হইতে একেবারে উধাও হইয়া গেল। দেশের 1 ইঞ্চি জমিও প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে নাই, নিয়ন্ত্রণের বাইরে নাই। অতএব রেন্টুর বাঁচিবার সম্ভাবনাও নাই। তাহার মৃত্যু সুনিশ্চিত। এই ক্ষণে রেন্টুর একমাত্র আশা, একমাত্র চিন্তা, একমাত্র কর্ম প্রধানমন্ত্রীর পদে বসে শেখ হাসিনা তাকে হত্যা করিলে মৃত্যুর আশায় আগে দেশবাসীকে শুধু এই কথাটুকুই জানিয়া জীবন প্রদীপ নির্বাপিত করা। আহত রেন্টুর চিন্তার স্রোত খরতর বেগে বহিতে লাগিল। সমস্ত দেহ মন প্রবল বেগে চঞ্চল ও রোমাঞ্চিত হইল। কিন্তু দয়াময় পরম দয়ালু সৃষ্টিকর্তা তাহাকে স্থির শীতল রাখিলেন। কে বা কারা মনু ভাইয়ের বাড়ির সেই গেটের কড়া জোরে জোরে নাড়তে লাগিলেন। রেন্টু যে গেট দিয়ে ভিতরে আসিয়াছে, রেন্টু ভাবিল, তবে কি ঘাতক খুনের দল এইখানে আসিয়া পড়েছে? মুহূর্তের মধ্যে সে মনু ভাইয়ের বাড়ির পিছন দিকে পালাইয়া গেল। কেউ বুঝতে পারল না যে রেন্টু পালাইয়া গিয়াছে। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা প্রশাসনকে রেন্টুকে হত্যা করিতে নিয়োজিত করিয়াছে। এতক্ষণে রেন্টুর বাঁচিবার কোনো সম্ভাবনা নাই, বাঁচিবার কোনো উপায়ও নাই। ভয়ানক বিপদগ্রস্ত রেন্টুর মৃত্যু প্রায় নিশ্চিত হইয়াছে।
তথাপি সর্বশক্তিমান আল্লাহ তাআলার দয়া এবং কৃপায় রেন্টু হতাশ হইল না। সে নতুন প্রকার চিন্তায় নিমগ্ন হইল। বাঁচিবার বিন্দুমাত্র চিন্তা পরিহার করিয়া স্থির করিল, মরিয়া তো যাইবই, কোনো প্রকারে তো বাঁচব না। যখন মরিয়াই যাইব, তখন মানুষের কাছে, জনগণের কাছে প্রধানমন্ত্রীর পদে বসিয়া শেখ হাসিনা খুনিদের দিয়ে আমাকে হত্যা করিল বলিয়াই মরব। ইহা স্থির করিয়া প্রেস ক্লাব অভিমুখে রওনা হইল। রেন্টু আর বাঁচবে না, আশাও করে না, তবে মৃত্যুর আগে স্বয়ং প্রধানমন্ত্রীর নাগরিক হত্যা করিল, এই কথা দেশবাসীকে জানাইয়া মরবে, ইহাই প্রতিজ্ঞা করিল। মানুষের কাছে কথা বলিবার সুযোগ আজই শেষ, আজই জীবনেরও শেষ। 4টি বুলেট বিদ্ধ হইয়া রেন্টুর দেহ ক্ষত বিক্ষত হইয়াছে, ক্ষতস্থান হইতে অঝরে রক্ত ঝরিতেছে। এ প্রাণ কতক্ষণ রক্ষা হইবে? চিকিৎসালয়ে তো ক্ষণকাল বিলম্ব হলে এখানেই পরমায়ু ত্যাগ হইবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাকে হত্যা করিলেন সাংবাদিকদের মাধ্যমে, গোটা জাতিকে ইহা জানাইয়া মরিবে, সেই আশায় সে প্রেস ক্লাব পানে ছুটিয়া চলিল। ভবিষ্যৎ জ্ঞান, পশ্চাৎ লক্ষ্য, পার্শ্বদৃষ্টি ইত্যাদির প্রতি কোনো প্রকার লক্ষ্য রাখিল না। রেন্টু মনোভাইয়ের বাসা হইতে পালাইয়া সামান্য হাঁটিয়া একটি রিকশায় চড়িয়া বলিল, রিকশা সোজা যাইতে থাকিল। রেন্টুর মনে চিন্তা, শেখ হাসিনা যখন আমাকে হত্যা করিবে, বাঁচতে যখন পারবো না, তখন মৃত্যুর আগে যতটুকু সম্ভব, যতখানি সম্ভব এই দেশবাসীকে, সারা দুনিয়াকে জানাইয়া যাই, আমার ফাঁসি চেয়ে বইটি লিখিবার কারণে প্রধানমন্ত্রী হইয়া শেখ হাসিনা আমাকে হত্যা করাইলেন। রিকশাটি ধূপখোলা মাঠের কাছে আসিলে একটি স্কুটার দেখাইয়া রিকশাটি থামাইয়া মন্টু স্কুটার চালককে 5টি টাকা রিকশাওয়ালাকে দিতে বললেন। স্কুটার চালক বললেন, আমার কাছে 5 টাকা নেই। তাহলে 10 টাকা দাও। স্কুটার চালক কইল, আমার কাছে টাকাই নেই, আমি মাত্র বাইর হইয়াছি। অজ্ঞতা রেন্টু আর কি করবে, করজোর করিয়া বলল, ভাই, হাতের এই ঘড়িটা আমি স্কুটার চালককে দিব, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করিয়া দাও, আমি বিপদে পড়িয়াছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। রিকশাওয়ালা নিরুত্তর রইল, তবে বোঝা গেল সে মাফ করিয়া দিয়াছে। স্কুটার চালককে দ্রুত প্রেস ক্লাবে লইয়া যাইবার জন্য কইলে সে দ্রুত প্রেস ক্লাবে আসিল। স্কুটার সহ প্রেস ক্লাবের ভিতরে আসিয়া একজন পরিচিত সাংবাদিক দেখিয়া তাকে ঘটনা খুলিয়া বলে, সে বলল, সর্বনাশ, এখানে আপনি কিছু বলতে পারবেন, আপনাকে মারিয়া ফেলবে। আপনি এক্ষুনি সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে যান এবং সেখানে সাংবাদিক সম্মেলন করুন। সাংবাদিক বন্ধুটি স্কুটার ভাড়া পরিশোধ করিলেন। রেন্টু দৌড়াইয়া সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপস্থিত হইল। রেন্টুর রক্ত, মায়ের অশ্রুপাত, স্ত্রীর কান্না, কন্যাদের চোখের জল, প্রধানমন্ত্রীর বাসভবনের পবিত্রতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার পবিত্রতা, সংবিধানের পবিত্রতা, আইন আদালতের পবিত্রতা, ধর্ম এবং মানবতার পবিত্রতা, সকল পবিত্রতার রক্ত এবং অশ্রুতে মিশিয়া বিকট অপবিত্র আসন পাতিয়া দিল। রক্ত এবং অশ্রু শেখ হাসিনা ইহা শেষ আছে, এই কথা কয়টি অঙ্কিত করিয়া দিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রেন্টু ঢুকিতেই উপস্থিত সাংবাদিকগণ কি সর্বনাশ, কি সর্বনাশ বলে চিৎকার দিয়া উঠিল। হাসপাতালে যান, হাসপাতালে যান। রেন্টু ধীরস্থির ভাবে কইল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিবার জন্য গুলি করাইছেন, আমি সাংবাদিক সম্মেলন করতে আসিয়াছি। সাংবাদিক কইল, আগে হাসপাতালে যেয়ে চিকিৎসা করুন, তারপর সম্মেলন করুন, তা না হলে রক্তশূন্য হয়ে আপনি মারা পড়িতে পারেন। চিকিৎসালয় এখানে প্রথম এবং জরুরি। রেন্টু কইল, আমি আগে সাংবাদিক সম্মেলন করিব, আমি তো কিছুতেই বাঁচব না। মৃত্যুর আগে আপনাদেরকে মাধ্যমে এবং সাহায্য সমগ্র দেশ এবং জাতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করতে গুলি করাইছেন, শুধু এই কথাটি জানাইয়া মরতে চাই। ইহার জন্য আমি কোন ক্রমে জীবনটা লইয়া অনেক কষ্টে সৃষ্টে আপনাদের নিকট আসিয়াছি। আমি নিশ্চিত হইয়াছি আমি কিছুতেই বাঁচতে পারবো না, আমাকে কিছুতেই বাঁচতে দিবে না। আমার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার, ইহাই ইহকালের জন্য আমার শেষ কথা। অতএব আপনারা দয়া করে আমাকে কথা বলতে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেলায় দেওয়া খুনির দল আমাকে হত্যা করিবার জন্য গুলি করিয়াছে, তাদের 4টি গুলি আমার দেহে বিদ্ধ হইয়াছে। আমি অলৌকিক ভাবে জীবন লইয়া পালাইয়া আসিয়াছি, তার যে কোনো সময় আমাকে খুন করিবে। এই সকল কথা বলিবার সময় দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক রেন্টুর বুকের গভীরে প্রচন্ড শক্তি, সাহস এবং বল প্রদান করিলেন। সাংবাদিকগণ লিখিতে লাগিলেন, ফটো সাংবাদিকগণ ছবি তুলতে লাগিলেন। রেন্টু ব্যর্থহীন কণ্ঠে কহিতে লাগিল, আমার ফাঁসি চেয়ে নামক একটি বই লিখিবার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাড়াটিয়া খুনি ঘাতকদের দিয়ে আমাকে হত্যা করিতে গুলি করে আছেন। এই যে দেখা যাইতেছে গুলির ক্ষত বিক্ষত স্থান, ইহা ছাড়াও আমার কোমরে আরো 2টি গুলির ক্ষত রয়েছে। আমি জানি না আমি আর কতক্ষণ বাঁচব, তবে আমার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বজনেরা দায়ী থাকিবেন।